বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমি জাস্ট তোমাদেরকে বলবো বইয়ের কোন জিনিসগুলো বের করবা, ঠিক আছে? দেখো পিডিএফটা একটু ঝাপসা দেখা যায় হয়তো। আচ্ছা ইমা, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা শুরু করি, হ্যাঁ, যেহেতু আমাদেরকে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে ক্লাসটা। আচ্ছা, আমাদের আজকের যে টপিক দুটা ছিল, তোমাদের এই দুইটা টপিকের উপরে, চ্যাপ্টার 8 রসায়ন শক্তি, আর চ্যাপ্টার তোমার হলো 9 অ্যাসিড ও ক্ষার, ঠিক আছে? তো দুটাই বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইউনো। সো এর আগেও এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। আমাদের শুধুমাত্র সেলটা বাকি ছিল মনে হয়, আর অন্তঃস্থ তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়িয়েছিলেন, চ্যাপ্টার নাম্বার 9, ঠিক আছে, আমার যতদূর মনে পড়ে। ওকে, আচ্ছা দেখো, চ্যাপ্টারের এখানে তোমার নাম লেখা আছে রসায়ন শক্তি। তোমাদের এখানে যে জিনিসগুলো পড়তে হবে, আমি যেগুলো একটু দাগাই দিব, এগুলো একটু পড়বা, রিডিং দিবা, ঠিক আছে? এখানে তেমন কোনো কিছু নাই, এখানেও কিছু নাই, এখানে কিছু পড়তে হবে না। এখানে রসায়ন শক্তি জাস্ট প্রথম লাইনটা, যেহেতু আমি বই দাগাই দিচ্ছি, সেই সাথে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করবো। ওকে, দেখো পদার্থের মধ্যে আমার অণুপরমাণু থাকে, আর এর ভিতরে যে শক্তির সাহায্যে অণুপরমাণুগুলো যুক্ত অবস্থায় থাকে তাকে আমরা রাসায়নিক শক্তি বলি, ঠিক আছে? এটা জাস্ট হলো এমনি দেখে রাখবো একটু, যে একটি বস্তুতে এই অণু বা পরমাণুগুলো পরস্পরের সাথে যে শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? রাসায়নিক শক্তি বলবো। ওকে, আচ্ছা, এরপর দেখো বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। তোমার বস্তু বা যৌগে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটা পরমাণু যে আকর্ষণ শক্তির কারণে বা মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা হলো বন্ধন শক্তি বলবো। এরপরে তোমাকে যেটা ইম্পর্টেন্টলি পড়তে হবে সেটা আন্তঃআণবিক শক্তি, ঠিক আছে? আন্তঃআণবিক শক্তি, সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। দেখো এখানে একটা লাইন আছে, সেটা হলো যে সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে, এই যে সমযোজী যে শব্দটা, এই শব্দটা কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে আন্তঃআণবিক শক্তির সংজ্ঞাতে। এটা ক নাম্বার কোশ্চেনে আসার চান্স কি অনেক বেশি। সো এই ওয়ার্ডটা মিস করা যাবে না কোনোভাবেই। সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ বল দ্বারা কি তোমার হলো আবৃত থাকে বা যুক্ত থাকে তাকে আমরা হলো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলতে পারি, বা আন্তঃআণবিক শক্তি বলতে পারি, বা ইংলিশে এটাকে ইন্টারমলিকুলার এনার্জি বলতে পারি। আচ্ছা, আমরা অলরেডি জানি আন্তঃআণবিক শক্তির মধ্যে যে সমযোজী বন্ধন আছে আর সমযোজী যৌগ কোনগুলো, এগুলো মোটামুটি ভাবে আমরা জানি। সমযোজী যৌগ আছে পানি, ঠিক আছে, পোলার সমযোজী যৌগ, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, রাইট? তারপর আমরা মিথেন বলতে পারি, তাই তো? এরকম অনেকগুলো আছে। আচ্ছা, এখন ঘটনা হলো এদের ভিতরে তোমার হলো এগুলো ছিল পোলার। এই পোলার গুলো নিয়ে একটু আমাদের আলাদা আলোচনা আছে, যেটা আমরা হলো 7 নম্বর অধ্যায়ে পড়ছি। আচ্ছা, এরপরে তেমন কোনো কিছু নাই এখানে, এগুলো হলো আগের পড়া, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর। এখানে জাস্ট কয়েকটা কথা একটু পড়তে হবে, যে প্রত্যেক পদার্থের মধ্যে কিছু না কিছু শক্তি বিদ্যমান থাকে, যেটা আমরা সপ্তম অধ্যায়ে পড়ছি। তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহরি বিক্রিয়ার ক্ষেত্রে কোন রাসায়নিক বিক্রিয়া শক্তি নির্গত হয়, আবার কোন কোন রাসায়নিক বিক্রিয়া শক্তি শোষিত হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির কি ঘটে? রূপান্তর ঘটে। আমরা এই লাইনটাও ফিজিক্সে পড়ছি, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, কোন কোন শক্তি আছে? তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলো শক্তি, রাসায়নিক শক্তি, ঠিক আছে, শব্দ শক্তি, এগুলো। আচ্ছা গেল। এরপরে এই টপিকটা একটু মনোযোগ দিয়ে পড়বা, যে শক্তির পরিমাপের একক। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন, এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন দুইটাই আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, পূর্বে শক্তি পরিমাপের জন্য আমরা কোন একক ব্যবহার করতাম? ক্যালোরি একক ব্যবহার করতাম। এটা একটু মনে রাখতে হবে, ক্যালোরি বা কিলো ক্যালোরি ব্যবহার করতাম, ঠিক আছে? তাহলে শক্তির পূর্বে ব্যবহৃত এককের নাম কি ছিল? ক্যালোরি ছিল, অথবা আমরা এটাকে কিলো ক্যালোরি বলতে পারি, তাই তো? আচ্ছা আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না? আচ্ছা, এটাকে আমি একটু ছোট করি, তাহলে হয়তো দেখা যাবে। জাস্ট তুমি একটা জিনিস মাথায় রাখো, যে আমি তোমাকে যে লাইনগুলো বলতেছি, যে টপিকগুলো বলবো, যেহেতু এটা পিডিএফ, তো সো এটা একটু দেখা ঝামেলা হইতে পারে। আমি তারপরও এটাকে একটু ছোট করার চেষ্টা করতে, যাতে তোমরা একটু ক্লিয়ার দেখতে পাও। নাকি বড় করলে ক্লিয়ার দেখা যায়। করো 171 নম্বর পেজের, হ্যাঁ, বই থেকে বলেন যে জাস্ট বইটা বের করতে, বুঝতে সুবিধা হবে। তোমরা বইটা বের করো, বইতে বলছেন আর জুম করছেন, ঠিক আছে?
বইটা বের করো, তোমাদেরকে বলছি 171 নম্বর পেজ বের করবা, এবার ক্লিয়ার স্যার। ওকে, দেখো 171 নম্বর পেজ বের করবা, শক্তি পরিমাপের একক, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি বারবার বলছি এটা শর্ট কোশ্চেনে আসবে, এমসিকিউ তে আসবে। এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন দুইটাতেই তুমি এটা কমন পাবা। ঠিক আছে, কোনটা কমন পাবা? যে শক্তি পরিমাপের পূর্বের একক কি ছিল? পূর্বের একক ছিল ক্যালোরি, বা এটাকে কিলো ক্যালোরি বলতে পারি। আচ্ছা, কিলো ক্যালোরিতে কিভাবে কনভার্ট করতে পারবো সবসময় মনে রাখবা, 1 কিলো, আচ্ছা আমি এটা পেজে লিখি, দেখো মনে রাখবা। ঠিক আছে, এখান থেকে দুই টাইপের কোশ্চেন আসতে পারে। 1 কিলো ক্যালোরি সমান সমান 1000 ক্যালোরি। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এটা পূর্বের একক ছিল যে 1 কিলো ক্যালোরি। আজকে তো পুরাই বোর্ডও মনে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না ঠিক মতো ব্রাইটনেস এর অভাবে, কারণ আজকে আমি আগেই চাইছি যে হলো তোমাদেরকে বইটা দেখাই দিব, প্লাস এমসিকিউ জন্য এবং সিকিউর জন্য কোন পার্ট গুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিব। ঠিক আছে, ওই জন্য বইটা আনা। আচ্ছা গেল, এরপরে লাইনটা দেখো, যে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হবে, এই লাইনটা দেখাবা। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকে 1 ক্যালোরি বলে। তাহলে ক্যালোরির সংজ্ঞাটা হলো যে তুমি কি করবা, 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম পানির তাপমাত্রা, দেখো আমি লিখে দিচ্ছি, তাহলে হলো তোমার 1 গ্রাম পানির তাপমাত্রা কি করতে হবে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হলো তোমার 1 ক্যালোরি। ঠিক আছে, এই সংজ্ঞাটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যেমন ক্যালোরি সংজ্ঞাটা ক নম্বরের জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইভেন তোমাদের যে নতুন একটা টার্ম আসছে শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যেটা হলো সামনে তোমরা এসএসসি ফেস করবা। ঠিক আছে, ক্লিয়ার? এটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ, আমার হাতে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম বাইকে, সো এখানে অল্প একটু মাংস উঠে গেছে। সো আচ্ছা, এটা কোনো বিষয় না। আচ্ছা দেখো, আমরা পড়ায় ফিরি। আচ্ছা, 1000 ক্যালোরিকে 1 কিলো ক্যালোরি বলে অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলছি। বর্তমানে সকল ধরনের শক্তির একক আমরা কি জানি, জুল জানি। আচ্ছা, এটা আমরা মোটামুটি ফিজিক্স থেকেও জানছি। আচ্ছা, তো কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তখন তোমার হলো প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি বলো তো? আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু সূত্র কি জানি? আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি এফএস, তাই না? ডাব্লিউ মানে ওয়ার্ক, এফএস। এই সূত্র থেকে তোমরা হলো কি জুলের সংজ্ঞাটা লিখতে পারবা। তাহলে ডাব্লিউ মানে কি, কাজ, ডাব্লিউ মানে হলো ওয়ার্ক, ওয়ার্ক মানে হলো কাজ। আচ্ছা, এফ তে হলো তোমার হলো ফোর্স, আর এস তে হলো তোমার সরণ বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, এই ফোর্স এর একক কি, নিউটন, আর সরণের একক কি, মিটার। তাহলে হলো তুমি যদি এটাকে যদি আলটিমেটলি বলার চেষ্টা করো যে কোনো একটা বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা যায়, তাহলে বস্তুটার সরণ যদি 1 মিটার হয়, তখন তাকে আমরা একত্রে বলতে পারি কি বলতো, 1 জুল। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, সেখান থেকে হলো 1 জুলের সংজ্ঞাটা কি আসছে। আচ্ছা, এরপরে দেখো যে কোন বস্তুর উপর, এটা অলরেডি বলে ফেলছি, এটা তোমার সংজ্ঞাটা একটু মুখস্থ রাখবা। 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর দিকে তোমার হলো 1 মিটার সরণ ঘটে বা বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তখন তাকে আমরা 1 জুল বলবো। সংক্ষেপে সেটা হলো যে দ্বারা প্রকাশ করা হয়। তোমরা যেটা পড়বা সেটা হলো 1000 জুলকে তোমার হলো 1 কিলো জুল বলে, এটা মোটামুটি বুঝো তোমরা। আর বেশি ইম্পর্টেন্ট যেটা, জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক, 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল, 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনটা আসে, দেখো তোমাকে যেটা মনে রাখতে হবে যে 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। ঠিক আছে, আচ্ছা তোমাকে কোশ্চেন যেটা করবে সেটা হলো যে 1 জুল কত ক্যালোরি। তাহলে আমি বলতে পারি না 1 জুল সমান সমান 1/4.18 ক্যালোরি। এটা ক্যালকুলেট করো তো কত আসে অ্যান্সার। 1 জুল সমান সমান, ক্যালকুলেট করো এটা কত আসে, দেখো 1 জুল সমান সমান 1/4.18 ক্যালোরি। তাহলে হলো তোমার এখানে অ্যান্সারটা কত আসে, এখানে অ্যান্সার কত আসে আমাকে জানাও তো ক্যালকুলেট করে।
একটু বলো দেখি। এই যে তোমার তাকিয়ে আছো, আচ্ছা জুই, কত আসছে? 0.23। ইয়েস, তাহলে হলো 1 জুল সমান সমান 0.23 ক্যালোরি। এটাই তোমার হলো পরীক্ষার হলে এমসিকিউ তে সবচেয়ে বেশি এখন পর্যন্ত আসা কোশ্চেন, ঠিক আছে, এবং তোমাদের বেলাও সবচেয়ে বেশি আসবে। কারণ এই কোশ্চেনটার এই টার্মসটা আমরা সবাই মোটামুটি মুখস্থ জানি, তাই না? এটা সবাই মোটামুটি মুখস্থ জানি যে 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল। এখন তোমাকে কোশ্চেন যেটা করবে পরীক্ষার হলে যে 1 জুল সমান সমান কত ক্যালোরি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমরা এই পর্যন্ত বুঝছো? ওকে, এবার আসি আমরা বইয়ে, যেগুলো দাগাইতে বলবো এগুলো সুন্দর করে দাগায় রাখবা ফর এমসিকিউ সবকিছুর জন্য। আচ্ছা, এরপর তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? অলরেডি আমরা জানি তাপের পরিবর্তনের উপরে রাসায়নিক বিক্রিয়াকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেল্টা এইচ এর মান হলো নেগেটিভ থাকবে। এই যে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নিচের দিকে টপিকটা, ডেল্টা এইচ এর মান নেগেটিভ ঋণাত্মক হবে, এবং তাপহারীর ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা কি হবে? ধনাত্মক হবে। এগুলো আমরা অলরেডি জানি। আচ্ছা, এরপরে দেখো, এই যে এইচ, ডেল্টা এইচ যে বলা হয় এটাকে কি বলা হয়? হিট কন্টেন্ট। হিট কন্টেন্ট, এটা একটু লাগবা, ঠিক আছে? এটা একটু দাগায় রাখবা, বিকজ অফ এটা এমসিকিউ তে আসবে। যে এইচ বলতে কি বোঝায়? হিট কন্টেন্ট অথবা বস্তুর ধারণকৃত তাপ, ঠিক আছে? বস্তুর ধারণকৃত তাপ, এটা একটু দাগায় রাখবা। আচ্ছা দেখো, অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? একটা পদার্থ যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি নিজের মধ্যে সঞ্চিত অবস্থায় রাখে, তখন তাকে বলবো আমরা হলো অন্তর্নিহিত শক্তি অথবা অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞাটা দাগাবা, একটা স্টার চিহ্ন দিবা, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞাটা ক নম্বরে আসবে? আচ্ছা, এখন এই অভ্যন্তরীণ শক্তি এবং তোমার উৎপাদের শক্তি, ওকে, তো এই দুইটার মধ্যে হলো তোমার কিভাবে তাপ শক্তির পরিবর্তন ঘটে সেটার একটা সূত্র আছে। এই সূত্রটা হলো ডেল্টা এইচ সমান সমান উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? দেখো এখানে সূত্রটা কি, সূত্রটা আমাদের লাগবে। অভ্যন্তরীণ শক্তি কোনটা? একটা হলো উৎপাদের অভ্যন্তরীণ শক্তি আছে, একটা হলো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি আছে। তো আমার ডেল্টা এইচ এর মানটা, আমি ডেল্টা কথাটা কখন ব্যবহার করব বলছিলাম? পার্থক্য। আর এখানে এইচ বলতে কি বোঝায়? হিট কন্টেন্ট বা বস্তুর ধারণকৃত তাপের পরিমাণ। ওকে, তাহলে হলো উৎপাদ সমূহের সূত্রটা কি? যে উৎপাদ সমূহের অভ্যন্তরীণ মোট শক্তি, অভ্যন্তরীণ মোট শক্তি, ঠিক আছে, বিয়োগ বিক্রিয়ক সমূহের মোট শক্তি, বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, এইটা একটু, এই সূত্রটা একটু জানা লাগবে, ঠিক আছে? এখন তুমি উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে তুমি যেটা দ্বারাই প্রকাশ করো, আর বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তিকে তুমি যেটা দ্বারাই প্রকাশ করো। ধরো আমি একটা উদাহরণ দিলাম, উদাহরণটা ধরো এরকম যে এ প্লাস বি, ঠিক আছে, তোমার হলো এখানে তৈরি করলো সি প্লাস ডি। অথবা এটাকে যদি আমরা একমুখী দিই তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ঘটনা হলো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, তাই না? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো প্রোডাক্ট বা হলো কি উৎপাদ। আচ্ছা, এই রিঅ্যাকট্যান্টের মধ্যে যে শক্তিটা নিহিত অবস্থায় আছে বা অন্তর্নিহিত অবস্থায় আছে, সেটাকে ধরো আমরা হলো বললাম হলো H1, ওকে। আর প্রোডাক্টের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিটা লুকিত আছে বা লুকায়িত আছে সেটাকে আমরা বললাম হলো H2। তাহলে এখানে সূত্রটা কি হবে ডেল্টা এইচ এর মানের? ঠিক আছে, ডেল্টা এইচ এর মানের সূত্রটা হবে এরকম যে ডেল্টা এইচ সমান সমান কি হবে তাহলে? ডেল্টা এইচ সমান সমান হবে তোমার হলো H2 বিয়োগ H1, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। H2 মানে হলো উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তির পরিমাণ, আর হলো H1 হলো তোমার হলো বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তির পরিমাণ, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো যে এখানে অনেকগুলো শক্তির পরিমাণ দেওয়া আছে। এখান থেকে এই যে এতটুকু টপিকে তোমাদের পড়ার তেমন কোনো কিছু নেই, এই যে আমি যেটা মাত্র বলছি এখানে সেটা লেখা আছে। আচ্ছা,
এখান থেকে তেমন কোনো কিছু পড়ার দরকার নাই। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট একটা কথাই মনে রাখবা, ডেল্টা এইচ এর মানটা ধনাত্মক আসবে। কোনো কারণে ক্যালকুলেট করে তুমি যদি দেখো যে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ আসছে, তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া ছিল। আর কোনো কারণে ক্যালকুলেট করে যদি দেখা যায় যে তোমার হলো ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ আসছে, পজিটিভ আসছে, তাহলে সেটা তাপহারী বিক্রিয়া। এখানে তেমন কিছু, এগুলো জায়গায় তেমন কোনো কিছু নাই। আচ্ছা, একদম স্পেসিফিক জায়গাগুলো আমি তোমাকে পড়াচ্ছি এখন। এই এই জায়গাগুলো তুমি কেন পড়বা, ঠিক আছে? দেখো, মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দহন বিক্রিয়া ঘটাচ্ছে, সেই সাথে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই তো? দহন প্লাস তাপ উৎপাদী। আচ্ছা স্যার, আমি এটা কেন পড়ব? আমি তো এই বিক্রিয়া জানি যে মিথেনের সাথে বিক্রিয়া করে যখন অক্সিজেন, তখন কার্বন ডাই অক্সাইড, পানি এবং তোমার হলো তাপ উৎপাদন করে। এখন তোমার দেখো, তোমার বইয়ের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপের কিন্তু মান দেয়া আছে। মানটা কত? 890 কিলোজুল পার মোল। 890 কিলোজুল পার মোল। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কি বিক্রিয়া, ঠিক আছে? যে তোমার মিথেন এর দহন বিক্রিয়ায় আসলে কি পরিমাণ তাপ উৎপাদন হয়, মিথেনের দহন বিক্রিয়া কি পরিমাণ তাপ উৎপাদন হয়, এটা হলো 8 নাম্বার চ্যাপ্টার নিঝুম নীতি, তাই না? 8 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি, রসায়ন শক্তি। ওকে, একটু ফাস্ট আগাবো। আচ্ছা, 890 কিলোজুল পার মোল। এরপরে দেখো, যেহেতু এটা পজিটিভ, দেখো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ক্যালসিয়াম অক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া করে। ক্যালসিয়াম অক্সাইড মানে আমরা কি জানি বলতো? ক্যালসিয়াম অক্সাইড মানে হলো চুন, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে হলো চুনের পানি। এটা মানে কি? চুনের পানি। ওকে, আচ্ছা, এখন ঘটনা হলো, এই চুনের পানি তৈরি করতে গেলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কাকে বিক্রিয়া ঘটাতে হবে? পানিকে বিক্রিয়া ঘটাতে হবে। কাকে বিক্রিয়া ঘটাতে হবে? পানিকে বিক্রিয়া ঘটাতে হবে। এবং এখানে কি পরিমাণ তাপ উৎপাদন হয় দেখো, 63.95 কিলোজুল। প্লিজ এটাও একটু দাগায় রাখতে হবে। যে কয়েকটা, অল্প কয়েকটা পাবো, এই অল্প কয়েকটাই আমরা একটু মুখস্থ রাখবো এমসিকিউর জন্য। যে তোমাকে বলতে পারে মিথেনের বিক্রিয়া উৎপাদিত তাপের পরিমাণ কত? 890 কিলোজুল পার মোল। তোমাকে যদি চুনের পানি উৎপাদনের ক্ষেত্রে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় চুনের পানির সাথে? 63.95। ওকে, একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ডেল্টা এইচ এর মানটা কি আসবে? পজিটিভ আসবে। আচ্ছা, এখানে তেমন কিছু পড়তে হবে না, জাস্ট আমরা একটা বিক্রিয়া পড়বো। যে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট, 174 নম্বর পেজে যাও। ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম হলো তোমার চুনা পাথর, ঠিক আছে? এটার নাম কি? চুনা পাথর। চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম কি? বা এটা কি বলতো? চুনা পাথর। চুনা পাথরকে তাপ যদি দেয়া যায়, তাপে যদি বিয়োজিত করা যায়, তাহলে তোমার হলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। এছাড়া 176.8 কিলোজুল পার মোল কি তাপ লাগে। দেখো, বিক্রিয়াটা কি? ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা কি বলি? চুনা পাথর বলি, ঠিক আছে? কি বলি বলতো? চুনা পাথর বলি। আচ্ছা, আমরা এমনিতেও জানতাম যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, তাপ দিলে সেটা ভেঙে গিয়ে কি কি তৈরি করে? সেটা তৈরি করে তোমার চুন তৈরি করে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, আর হলো তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, যেটা উড়ে চলে যায়, তাই তো? এখন ঘটনা হলো, এটা একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে ক্যালসিয়াম কার্বনের যখন নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটায়, তখন আসলে প্রচুর পরিমাণে তারা তাপটা কি করে? শোষণ করে ফেলে। এখন যেই পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপাদন করা দরকার, সেই পরিমাণ আসলে উৎপাদিত হয় না। এখন সেই পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ বা তোমার যতটুকু নিট, এটা তুমি যদি উৎপাদন করতে চাও, তাহলে তোমাকে এখানে কি পরিমাণ তাপ বাইরে থেকে প্রদান করতে হবে? বাইরে থেকে প্রদান করতে হবে 176.8 কিলোজুল, ঠিক আছে? এবং পার মোল আকারে, কি আকারে? পার মোল আকারে 176.8 কিলোজুল পার মোল আকারে তোমাকে এখানে তাপ বাইরে থেকে কি করতে হবে? সংযোজন করতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরকে তুমি যদি তাপে বিয়োজিত করার চেষ্টা করো, তাহলে তোমার হলো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। ভালো কথা। কিন্তু এখানে তোমার বাইরে থেকে তাপ প্রদান করতে হয়, কারণ এটা একটা তাপ শোষী বিক্রিয়া, ঠিক আছে? তাপ শোষী বিক্রিয়া। আচ্ছা, আমাকে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো তো, কারণ এখানে আমাকে একটু মাঝে মাঝে দেখাচ্ছে যে ইন্টারনেট ইজ আনস্টেবল। ওকে, ইন্টারনেট একটু আনস্টেবল দেখাচ্ছে মাঝে মাঝে। ভালো করে বুঝো, যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো যেটা যাবে, সেটা এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নেই। এখানে জাস্ট হলো আমরা কোনটা পড়বো বলতো? আমাদের এখানে এই যে পরিমাণটা পড়ে রাখতে হবে, 176.8 কিলোজুল পার মোল। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখো, রাসায়নিক বন্ধন শক্তি হিসাব বা বন্ধন শক্তি হিসাব করে আমরা
কি করবো, রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন করতে পারি। আচ্ছা, এই বন্ধন শক্তির পরিমাণটা দুটা উপায়ে করা যায়। একটা হলো তোমার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে, আর একটা হলো তোমার বন্ধন শক্তি ব্যবহার করে। বলতো কি কি বললাম? যে আমরা বন্ধন শক্তির হিসাব নিকাশ যদি করতে চাই, আমার সাথে দেখো, বন্ধন শক্তির যদি হিসাব করতে চাও, বন্ধন শক্তির যদি হিসাব বের করতে চাও, ঠিক আছে, বা শক্তিটা কি রূপ এটা যদি বের করতে চাও, তাহলে এখানে তোমার প্রকারভেদ কয়টা? এটাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার অভ্যন্তরীণ শক্তির ব্যবহার, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, H2 - H1, অভ্যন্তরীণ শক্তির ব্যবহার। ভালো করে বুঝো, এটা আমরা অলরেডি করে ফেলছি। ওকে, আর সেকেন্ড হলো তোমার বন্ধন শক্তির ব্যবহার। কি সেটা? বন্ধন শক্তির ব্যবহার। একটু এটা এমসিকিউর জন্য লাগবে এবং সিকিউর জন্য লাগবে। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আমাকে একটু জানাও, কারো কোনো বুঝতে অসুবিধা কিনা? আচ্ছা, এখন ঘটনা হলো স্যার কত চ্যাপ্টার পড়াচ্ছেন? আচ্ছা, এটা তো হয়েছে। ওকে, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। মাহির, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। হ্যাঁ, এরপরে দেখো, আমরা অলরেডি কিন্তু এটা কিন্তু করে ফেলছি। হ্যাঁ, এটা ডেল্টা এইচ এর মান বের করে ফেলছি, H2, ঠিক আছে, -H1 এই ফর্মুলা দিয়ে। H2 মানে কি বলছিলাম? যে হলো তোমার উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। দেখো, আমরা ম্যাক্সিমাম ম্যাথ যেটা দিয়ে করবো সেটা হলো বন্ধন শক্তির ব্যবহার দিয়ে। আমাদের এটা সিকিউতে আসবে, প্লাস এমসিকিউতেও কিছু কিছু জায়গায় আসবে, তবে সবচেয়ে বেশি কোন জায়গায় আসবে বলতো? সিকিউতে আসবে। এবং সিকিউতে আমরা এই শক্তি দিয়েই করবো, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, দেখো সূত্র কি জানি, দেখো সবার লাস্টের দিকে জাস্ট সূত্রটা পড়ি। দেখো সূত্রটা কি বলছে, যে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি বিয়োগ উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? তার মানে হলো ডেল্টা এইচ সমান সমান, যদি বন্ধন শক্তি দিয়ে তুমি বের করতে চাও, তাহলে আমি তোমাকে ভালো করে লিখে দিচ্ছি, দেখো ভালো করে বুঝো। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা এটা খাতায় লিখে রাখবা এবং সেই সাথে বইও লিখে রাখবা। দেখো, বন্ধন শক্তি বের করার সূত্রটা কি বলতো? ডেল্টা এইচ, তাই তো? তাহলে ডেল্টা এইচ সমান সমান আমরা কি বলতে পারি? দেখো, দুই ভাবে লেখা যায় এটা। একটা হলো বিক্রিয়ক। আচ্ছা, বিক্রিয়ক মূলত কি করে? বিক্রিয়কে বন্ধন শক্তি ভাঙে না? বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙনের মোট শক্তি। বিক্রিয়ক, আমি তোমাদেরকে এর আগেও লিখে দিছিলাম, বিক্রিয়ক সমূহের, এরা কিন্তু বন্ধনটা ভেঙে যায়, বন্ধন ভাঙনের মোট শক্তি, ঠিক আছে? আচ্ছা, বিয়োগ কি থাকবে? উৎপাদ সমূহ। আচ্ছা, উৎপাদ তো তৈরি হয়, তাই না? হ্যাঁ, উৎপাদ তৈরি হয়, তাহলে উৎপাদ সমূহের কি বন্ধন গঠনের মোট শক্তি। উৎপাদ সমূহের বন্ধন গঠনের মোট শক্তি, ঠিক আছে? এই হলো সূত্র। তাহলে বিক্রিয়ক সমূহের বন্ধন শক্তিটা ভেঙে যায়, আর তোমার হলো উৎপাদ সমূহের বন্ধন শক্তি গঠন হয়। এখন তুমি দুইটাকে দুই ভাবে চিহ্নিত করতে পারো, যে ধরো আমি যদি বন্ধন ভাঙনের মোট শক্তিকে কি দ্বারা প্রকাশ করলা? E1 দ্বারা প্রকাশ করলা, এবং উৎপাদ সমূহের বন্ধন গঠনের শক্তিকে তুমি কি দ্বারা প্রকাশ করলা? E2 দ্বারা প্রকাশ করলা। ই মানে এনার্জি, ঠিক আছে? তাহলে তুমি ডেল্টা এইচটা কি পাচ্ছ বলতো? এই ক্ষেত্রে বন্ধন শক্তির ক্ষেত্রে ডেল্টা এইচ সমান সমান পাচ্ছি ভাইয়া, সেটা হলো যে E1 বিয়োগ E2, E1 বিয়োগ E2। এখন এই সূত্র থেকেই তুমি মূলত পরবর্তীতে জানতে পারবা যে বিক্রিয়াটা তাপহারী ছিল নাকি তাপ উৎপাদী বিক্রিয়া ছিল। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো দুইটা সূত্র পাইছিলাম, দুইটা সূত্র কিন্তু আমাদের পরীক্ষার সময় অনেক 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 বার আসবে। আচ্ছা, এরপরে দেখো এখানে আর পড়ার তেমন কোনো কিছু নাই, আমরা সূত্র পড়ে ফেলছি। এরপরে তোমাকে যেটা মনোযোগ দিয়ে পড়তে হবে সেটা এই চার্টটা। প্লিজ এই টেবিলটা ভালো করে দেখাও, 175 নম্বর পেজ, এটা ট্রিপল স্টার দাও।
এখানে এমসিকিউ আসবেই মাস্ট, সিকিউ তে তোমাকে এটা লাগবে। এমসিকিউর জন্য লাগবে কোনটা কোনটা লাগবে দেখো, কার্বন হাইড্রোজেন বন্ধন, কার্বন ক্লোরিন বন্ধন, কার্বন কার্বন বন্ধন, ঠিক আছে, অক্সিজেন অক্সিজেন বন্ধন, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন, কার্বন অক্সিজেন বন্ধন, ঠিক আছে, তারপর অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, অক্সিজেন অক্সিজেন বন্ধন, কার্বন কার্বন বন্ধন, কার্বন অক্সিজেন বন্ধন, এই যে যেগুলো দেখাই দিলাম এগুলা মোটামুটি। আর হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, ইয়েস 436, এইগুলা দেখাই দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টা মাস্ট বি একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে, 11টা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। কারণ হলো এই 11টা থেকেই অনেকবার এমসিকিউ তে কোশ্চেন আসছে। কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি তোমাকে জানতে চাবে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি তোমাকে জানতে চাবে, ঠিক আছে, কার্বন কার্বন বন্ধন শক্তি তোমাকে জানতে চাবে, অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি তোমাকে জানতে চাবে। সো এই কারণে এসিকিউর ক্ষেত্রে যেটা তুমি সুবিধা পাবা, এই বন্ধন শক্তিগুলোর মান দেয়াই থাকবে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কি করবা? এমসিকিউর ক্ষেত্রে তুমি প্যারা খাই যাবা তুমি যদি মুখস্থ না করো। সো ইউ হ্যাভ টু কি, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে, মাস্ট বি মুখস্থ করতে হবে। আচ্ছা, এটার ম্যাথ আমরা দেখতেছি, তার আগে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলি। হ্যাঁ, ম্যাথ তোমাকে দেখাবো, সমস্যা নাই। এরপর দেখো রাসায়নিক শক্তির যেগুলা পড়বা, অন্য শক্তিতে রূপান্তর, ঠিক আছে, জ্বালানি পোড়ানো, এগুলো আমি অলরেডি এর আগে বলছিলাম যে প্রাকৃতিক গ্যাস যেমন মিথেন টিথেন আমরা যদি এগুলা পড়াই তাহলে দেখা যাচ্ছে যে রাসায়নিক শক্তি থেকে তোমার জ্বালানি শক্তিতে রূপান্তরিত হয়, এবং জ্বালানি যে শক্তিটা আছে সেই শক্তি থেকে আবার সেখানে কোন শক্তিতে রূপান্তরিত হতে পারবে, আলোক শক্তি আছে, তাপ শক্তি আছে, সব শক্তিতে রূপান্তরিত করা যায়। এরপরে আতশবাজি, আতশবাজি করে আমরা যখন পটকা ফুটাই সেই পটকায় প্রচন্ড পরিমাণে আলো ক্রিয়েট হয় এবং শব্দ শক্তি তৈরি হয়, তাই তো? তাহলে হলো আতশবাজির ভেতরে যে রাসায়নিক পদার্থগুলো থাকে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে রাসায়নিক শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা এমসিকিউর জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট। যে আতশবাজির ভেতরে যে রাসায়নিক শক্তি কি থাকে তোমার হলো লুকায়িত থাকে, তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এবং বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হবে, আলোক শক্তি এবং শব্দ শক্তিতে। কারণ পটকা ফুটালে আমরা আলো দেখতে পাই, সেই সাথে শব্দ শুনতে পাই। আচ্ছা, এরপরে দেখো নিচে 176 নম্বর পেজে নিচে ড্রাই সেল, ড্রাই সেলটা তোমাকে একটু ভালো করে পড়তে হবে খ নম্বরে। হ্যাঁ, ড্রাই সেলটা খ নম্বরের জন্য তোমাকে একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, দেখো তোমরা সবাই ব্যাটারি দেখেছো, টর্চ লাইট, দেওয়াল ঘড়ি, কম্পিউটারের মাউস বা টেলিভিশনের রিমোট ইত্যাদিতে যে পেন্সিল ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আসলে তোমার শুষ্ক কোষ। ড্রাই সেলকে কি বলবো আমরা? শুষ্ক কোষ বলবো, ঠিক আছে, বা এটাকে ব্যাটারি বলতে পারি। তাহলে ড্রাই সেলের আরেকটা নাম কি? ড্রাই মানে তো শুষ্ক, সেল মানে হলো কোষ, তাহলে ড্রাই সেলের আরেকটা নাম হলো শুষ্ক কোষ। একে আমরা ব্যাটারি বলতে পারি, শুষ্ক কোষ বলতে পারি, বা ড্রাই সেলও বলতে পারি, অ্যাজ ইউ উইশ। ওকে, আচ্ছা, এই অধ্যায়ের পরবর্তী অংশে আমরা আসলে জানতে পারবো যে ড্রাই সেলের কাজ কি। ড্রাই সেলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি আসলে কোন শক্তিতে রূপান্তরিত হবে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। কারণ কি, তুমি যখন রিমোট চালাচ্ছ তখন সেই রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে তাদের ভিতরে এবং পরবর্তীতে সেটা হলো তোমার ইলেকট্রিসিটি বা তোমাদের হলো বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, এতটুকু মনে রাখলেই চলবে এখান থেকে। আচ্ছা, এরপরে আছে দেখো আরেকটা সেলের মধ্যে ড্যানিয়েল সেল, এটাও একটু খ নম্বরের জন্য একটু পড়ে রাখবা। দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। এখানে যেটা একটা বিক্রিয়া আছে, যে ট্রাকে যে ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো মূলত ড্যানিয়েল সেল। এই প্রথম লাইনটা দাগাও, 177 নম্বর পেজের প্রথম লাইনটা দাগাবা হাইলাইটার দিয়ে, ঠিক আছে। দেখো তোমরা দাগানোর জন্য যে জিনিসগুলো ব্যবহার করবে সেটা নিয়ে আমি একটু পর আলোচনা করতেছি। হাতের সামনে যা আছে, পেন্সিল থাকলে পেন্সিল দিয়ে দাগাও, কালারফুল পেন থাকলে কালারফুল পেন দিয়ে দাগাও। প্রথম লাইনটা ফর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কেন বলতো? কারণ এখানে একটা শব্দ আছে, সেটা হলো ট্রাক, এই স্পেসিফিক শব্দ। তোমাকে কোশ্চেনে যে নিচের কোনটা শুধুমাত্র ট্রাকে ব্যবহার করা হয়, কোন কোষটা, সেটা হলো তোমার কি বলতো? ড্যানিয়েল সেল। কোন কোন কোষ দিবে? ড্যানিয়েল সেল দিবে, ঠিক আছে, ড্রাই সেল দিবে, গ্যালভানিক সেল দিবে, তড়িৎ বিশ্লেষ্য কোষ দিবে। সো তুমি কনফিউজ হয়ে যাবা, ঠিক আছে, যে কোন কোষে ব্যবহার করা হইতো। সো এখানে সুন্দর করে এরকম একটা গোল চিহ্ন দিবা নিচের লাইনটা দাগানোর পর, যে ট্রাকে ড্যানিয়েল সেল ব্যবহার করা হয়ে থাকে। জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট লবণের দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতুর দণ্ড থাকবে এবং কপার সালফেট লবণের দ্রবণের মধ্যে কপার ধাতুর কি দণ্ড থাকে। এই দুই দণ্ড মিলে আসলে ড্যানিয়েল সেল তৈরি করা হয়েছে। তাহলে হলো কাদের মধ্যে বিক্রিয়া হবে? জিঙ্ক সালফেট এবং কপার সালফেট, জিঙ্ক সালফেট এবং কপার সালফেট। জিঙ্ক সালফেট লবণের দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতুর দণ্ড এবং কপার সালফেট দ্রবণের মধ্যে কপার ধাতুর দণ্ড কি ব্যবহার করে ড্যানিয়েল সেল তৈরি করা হয়। এই যে দেখো বিক্রিয়াটা, ঠিক আছে। জিঙ্ক আলাদা ভাবে ছিল, কপার সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক
কি তোমার বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করছে, কপারকে আলাদা করে দিছে। এই বিক্রিয়াটা একটু ভালো করে দেখে রাখবা, ড্যানিয়েল সেলের ক্ষেত্রে তোমার পরীক্ষার খাতায় লিখতে হতে পারে খ নাম্বার কোশ্চিনে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রাসায়নিক শক্তি থেকে রূপান্তরিত বিভিন্ন শক্তির ব্যবহার, এগুলা রিডিং দিবা, জাস্ট রিডিং দিবা, এখানে তেমন কোনো কিছু নাই, জাস্ট হলো এই প্যারাটা, ঠিক আছে? একটু দেখার চেষ্টা করবো যে রাসায়নিক শক্তির কথা বলতে গেলে প্রথমেই সালোক সংশ্লেষণের উল্লেখ করতে হয়। দেখো 157 নম্বর পেজের এই যে আমি যেই প্যারাটা দেখাচ্ছি, শুধু এই প্যারাটা একটু ভালো মনোযোগ দিয়ে রিডিং দিবা, আর বাকি অংশ এমনি রিডিং দিবা, ঠিক আছে? দেখো রাসায়নিক শক্তির কথা বলতে গেলে প্রথমেই সালোক সংশ্লেষণের উল্লেখ করতে হয়। উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিল থাকে, আমরা জানি যে পাতার মেসোফিল টিস্যুতে, ঠিক আছে, তোমার ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে তোমার উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করার মাধ্যমে তোমার হলো বায়ু এবং এই পানির মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে তোমার বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেটা তোমার গ্লুকোজ প্রস্তুত করে, সেই সাথে অক্সিজেনের উৎপাদন করে, যেটাকে বাই প্রোডাক্ট বলি আমরা। এই অক্সিজেন উদ্ভিদ থেকে বের হয়ে বাতাসে মিশে যায়। আচ্ছা, এই বিক্রিয়াটিকে আমরা মূলত ফটোসিনথেসিস অথবা সালোক সংশ্লেষণ বলে থাকি। তবে সালোক সংশ্লেষণ ঘটাতে উদ্ভিদ যে সূর্যালোক ব্যবহার করে থাকে তা রাসায়নিক শক্তি হিসেবে শর্করার মধ্যে, দেখো রাসায়নিক শক্তি হিসেবে কার মধ্যে সঞ্চিত অবস্থায় থাকবে? শর্করার মধ্যে। এই লাইনটা দেখাবা যে আমরা যে গ্লুকোজটা তৈরি করতেছি সেই সূর্যালোককে ব্যবহার করে সেই গ্লুকোজের মধ্যে রাসায়নিক শক্তিটা কি থাকবে? সঞ্চিত অবস্থায় থাকবে। বিক্রিয়া আমরা অলরেডি জানি, 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে তোমার হলো গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি তৈরি করে। বিক্রিয়াটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, তো নতুন করে আবার পড়তে হবে বিষয়টা এমন না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই এতটুকু একটু রিডিং দিবা, ঠিক আছে? এতটুকু অংশ রিডিং দিবা। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীদেহে প্রোটিন ও চর্বি জাতীয় পদার্থ তৈরি হয়, এগুলোতে রাসায়নিক শক্তি মজুদ থাকে। থাকলো মানুষ এবং অন্যান্য প্রাণীকুল এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। 178 নম্বর পেজে আছি আমরা। ওকে, উদ্ভিদ এবং প্রাণীদেহকে রাসায়নিক যন্ত্র বলা যেতে পারে। উদ্ভিদ এবং প্রাণীদেহকে, এই লাইনটা দাগাবা, প্রাণীদেহকে কি বলা হয় বলতো? রাসায়নিক যন্ত্র। এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে? উদ্ভিদ এবং প্রাণীদেহকে কি বলা হয়? রাসায়নিক যন্ত্র। উদ্ভিদ এবং প্রাণীদেহকে কি বলা হয়? রাসায়নিক যন্ত্র, ঠিক আছে? ওকে, উদ্ভিদ এবং প্রাণীদেহকে কি বলা হয়? রাসায়নিক যন্ত্র। আচ্ছা, দেখাইছো না? হ্যাঁ, ওকে, জুই কি বলছো? ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, এই যে রাসায়নিক যন্ত্র থেকে একটা এমসিকিউ আসতে পারে, এই শক্তি তাপ শক্তি বা অন্যান্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি ব্যবহার করে উদ্ভিদ এবং প্রাণীকুল বিভিন্ন জৈবিক কার্যকলাপ করে থাকে। ওকে, জাস্ট আমি এই প্যারাটা কেন দেখাইতে বলছিলাম, ওই যে একটা শব্দ আছে রাসায়নিক যন্ত্র, ওই শব্দটার জন্য এই প্যারাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার, যে এখান থেকে জাস্ট একটু রিডিং দিবা উপরের প্যারাটা, বাট এই প্যারাটা একটু ভালো করে রিডিং দিতে হবে, বিকজ অফ এই প্যারার মধ্যে আমাদের কয়েকটা কিওয়ার্ড আছে। কি কি আছে বলতো? অ্যাসিড বৃষ্টি আছে। আচ্ছা, দেখো এসব জীবাশ্ম জ্বালানি, আমরা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে পড়ছি। জীবাশ্ম জ্বালানি মানে কি? জীবনের অংশ বিশেষ যখন জ্বালানিতে কনভার্ট হয়ে যায় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলি আমরা। আচ্ছা, এগুলা কি কি? পেট্রোলিয়াম আছে, কয়লা আছে, প্রাকৃতিক গ্যাস, এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। ওকে, এদের মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে। গেল, এসব জীবাশ্ম জ্বালানি পোড়ালে একদিকে যেমন আমরা তাপ শক্তি পাই, অন্যদিকে জীবাশ্ম জ্বালানি থেকে প্রচুর পরিমাণে কি তৈরি হয় বলতো? কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। এই লাইনটা দেখাবা, গ্যাস উৎপন্ন হয়। তার মানে জীবাশ্ম জ্বালানি থেকে আমরা কার্বন মনোক্সাইড, এখন বলো কার্বন মনোক্সাইডের সংকেত কি? সিও, ঠিক আছে? আর কার্বন ডাই অক্সাইড সংকেত হলো CO2। এটা যেন মনে থাকে, কার্বন মনোক্সাইডের সংকেত হলো সিও আর কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো তোমার CO2। আচ্ছা, এই গ্যাসগুলো পরিবেশের ক্ষতি করে। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পোড়ালে এই এই যে তোমার হলো, এটা একটু দাগাবাদ, 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে? কত বিলিয়ন টন? 21.3 বিলিয়ন টন কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়, ঠিক আছে? কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। ওকে, মনে থাকলে ভেরি গুড। তোমরা আমার সাথে দাগাচ্ছ তো? না দাগালে কিন্তু প্যারা খেয়ে যাবা, বারবার বলতেছি। আচ্ছা দেখো, এখন ঘটনা হলো কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস, সেটা আমরা জানি। এটি তাপ ধারণ করে, যার ফলে বিশ্ব ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে।
আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যে কার্বনিক অ্যাসিডের সংকেতটা মনে রাখতে হবে H2CO3। ঠিক আছে, একে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। এতটুকু পর্যন্ত পড়লে চলবে। তাহলে আমাদেরকে এখান থেকে যেটা পড়তে হবে সেটা হলো যে অ্যাসিড বৃষ্টি। তাহলে এখানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এরা হলো গ্রিন হাউস গ্যাস, তাই তো? এটা কি বলতো? গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, ভালো কথা। এখন অ্যাসিড বৃষ্টির জন্য অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি যেটাকে আমরা বলে থাকি, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিটা কিভাবে হয়? যখন বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? অ্যাসিড থাকে। সেগুলো যখন বৃষ্টির সাথে মিশে যায় বা বৃষ্টির পানির সাথে মিশে যায়, তখন সেটা হলো অ্যাসিড বৃষ্টি আকারে পৃথিবীতে পড়ে। এখন ঘটনা হলো কি বললাম, যে এই যে ধরো পানি, ঠিক আছে, এটা হলো বৃষ্টির পানি। ধরো এটা কিসের পানি? এটা হলো বৃষ্টির পানি। আচ্ছা মাহির কি বলতেছো? জি স্যার, আপনার সাথে সাথে আমরা এঁকে নিচ্ছি। ভেরি গুড। জি স্যার, দেখাচ্ছে। ভেরি গুড। দেখো বৃষ্টির পানি, বৃষ্টির পানির সাথে যখন প্রকৃতির কার্বন ডাই অক্সাইড মিক্সড হয়ে যায়, তখন কি তৈরি করে? এই যে একটা অক্সিজেন ছিল না, এই অক্সিজেন গিয়ে তোমার এই কার্বন ডাই অক্সাইডের যে দুইটা অক্সিজেন ছিল তার সাথে যুক্ত হয়। তাহলে যুক্ত হলে কি তৈরি করে? তৈরি করে CO3। আর আগে তো তোমার H2 ছিলই, এই যে H2, এই এই যৌগটার নাম হলো তোমার কি বলতো? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হলো একটা অ্যাসিড বৃষ্টির কারণ, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, H2CO3, H2CO3। ঠিক আছে, মনে থাকবে? জি মনে থাকবে। আচ্ছা, এখান থেকে আর তেমন কোনো কিছু দাগানোর নাই। আচ্ছা, এরপরে তুমি হলো 179 নাম্বার পেজে যাও। 179 নাম্বার পেজেও খুব আহামরি কোনো কিছু নাই। এখানে আমাদের জাস্ট হলো বিক্রিয়াগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, কিভাবে প্র্যাকটিস করব? দেখো, জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব, এই টপিকটা ইম্পর্টেন্ট, যে আমার আসলে বিশুদ্ধ কেন করতে হবে। দেখো, আমরা যখন খনি থেকে যখন এই জ্বালানিগুলো উত্তোলন করি, তখন তো সেই জ্বালানিগুলোর সাথে তোমার অনেক ধরনের অপদ্রব্য মিক্সড থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। এখন ওই অপদ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকাকালীন সময় তুমি যদি ওই জ্বালানিকে প্রপারলি ব্যবহার করতে চাও, ব্যবহার করতে পারবে না। কারণ কি, ধরো তুমি অকটেন চাচ্ছ, অকটেনের মধ্যে ধরো অন্যান্য কিছু ধুলাবালি, অন্য কোনো মৌল, অন্য কোনো যৌগ মিক্সড আছে, তো তোমার ইঞ্জিন তো অকটেনকে শুধুমাত্র রিসিভ করতে পারে। ঠিক আছে, অন্যগুলোকে তো রিসিভ করতে পারে না। তার মানে আলটিমেটলি তুমি প্রপারলি ইউজ করার জন্য জ্বালানিটা ঠিক মতো পাচ্ছ না। এই জন্য জ্বালানিকে আগে বিশুদ্ধকরণ করতে হবে। তো এই জন্য এটা খ নম্বরে মাঝে মাঝে এই টপিকটা থেকে তোমার হলো অনুধাবনে আসে। জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, তাই না? অনুধাবনে আসে মাঝে মাঝে, খুব রেয়ারলি, যে আসলে জ্বালানি বিশুদ্ধতার গুরুত্বটা কি। তো তখন লিখবা যে আমরা বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করে থাকি, বিশেষ করে কাঠ, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। ওকে, এই সমস্ত জ্বালানি বিশুদ্ধ হওয়া একান্ত জরুরি। স্বল্প বায়ুর উপস্থিতি এসব জ্বালানি পোড়ালে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যেটি বিষাক্ত একটি গ্যাস। মাত্র বলেছে, এই গ্যাস আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় সেগুলো মূলত অবিশুদ্ধ থাকে। এর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ঠিক আছে, বিভিন্ন রকম মৌল মিশ্রিত অবস্থায় থাকে, যৌগ মিশ্রিত অবস্থায় থাকে। সেজন্য বাজারে এসব জ্বালানি ছাড়ার আগে যথেষ্ট পরিমাণে কি করতে হবে? বিশুদ্ধকরণ করে নিতে হবে। বিশুদ্ধ না করে এসব জ্বালানি পোড়ালে ওই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড বাতাসে চলে যাবে। আর একটু আগে একটা বিক্রিয়া দেখালাম না, যে কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে প্রচুর পরিমাণে আছে, এবং তোমার বৃষ্টির পানির সাথে সেই কার্বন ডাই অক্সাইড মিক্সড হয়ে তোমার কার্বনিক অ্যাসিড তৈরি করতে, যেটা হলো অ্যাসিড বৃষ্টির কারণ হয়ে যায়। এখন এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো, কার্বন ডাই অক্সাইড আর পানি, কার্বনিক অ্যাসিড, এটা আমরা অলরেডি করে ফেলছি। ঠিক আছে, সালফার ডাই অক্সাইডের অক্সিজেন তৈরি করবে তোমার হলো সালফার ট্রাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড আর পানি তৈরি করবে হলো তোমার। আচ্ছা, এই বিক্রিয়াটা আমি একটু আলাদাভাবে তোমাদেরকে দেখাই, এই বিক্রিয়াটা একটু তোমাদেরকে আলাদাভাবে একটু দেখাই। দেখো, আচ্ছা, আমরা জানি সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে তোমার হলো সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, বুঝছো? এটা সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে হলো সালফার ডাই অক্সাইড। আচ্ছা, এই সালফার ডাই অক্সাইড আবার পরবর্তীতে তোমার হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করে তোমার হলো সালফার ট্রাই অক্সাইড। এখন তুমি সমতা বিধান করতে পারো। তো সমতা, এখানে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে হলো তোমার 4টা, ওখানে আছে তোমার 3টা, এখানে তোমার 2 দিতে হবে। 2 দিলে কত হয় বলো তো? 6টা। এখানে তুমি যদি 2 দিয়ে দাও, তাহলে ওখানে যেহেতু সালফার 2টা, সালফার ডাই অক্সাইড, এখানে অক্সিজেন 2টা, এখানে 2টা, 2 2 4, 2 6, মিলে গেছে। তাহলে সালফার ট্রাই অক্সাইড পাইলা। এই সালফার ট্রাই অক্সাইড মূলত তারপরে যখন পানির সাথে, মানে বৃষ্টির সাথে বিক্রিয়া করে, বৃষ্টির যে পানি আছে
সে বৃষ্টির পানির সাথে যখন বিক্রিয়া করে তখন কি তৈরি করে জানো? সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এখন ঘটনা হলো এই সালফিউরিক অ্যাসিড তৈরি করার আগে, কি বললাম, সালফিউরিক অ্যাসিড তৈরি করার আগে আরেকটা জিনিস তৈরি করে, এই গ্যাপটা আমরা বুঝি না। এই যেটাকে হলো, এটাকে তো আমরা জানি সালফিউরিক অ্যাসিড, তাই তো? এটা কি জানি আমরা বলতো? সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এই সালফিউরিক অ্যাসিড তৈরি করার আগের একটা ধাপ ছিল সালফিউরাস অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে বলতো? সালফিউরাস অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, এই সালফিউরাস অ্যাসিডের সংকেত কি ভাইয়া? H2SO3। এটাকে বলি আমরা হলো সালফিউরাস অ্যাসিড। মনে থাকবে? এই সংকেতগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এই সংকেতগুলো একটু মনে রাখতে হবে যে সালফিউরাস অ্যাসিড কি? H2SO3। তার মানে কি যে আমরা সালফাইড পাইছি, এই যে সালফার ট্রাইঅক্সাইড, অথবা এটাকে আমরা কি বলতে পারি বলতো? সালফাইড বলতে পারি, তাই তো? আচ্ছা, যাই হোক, সালফার ট্রাইঅক্সাইড পাইছি, এর সাথে যদি শুধুমাত্র আমরা হাইড্রোজেনের, প্রকৃতির হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায় দিতাম, তাহলে আমরা হলো সালফিউরাস অ্যাসিড পেতাম। আর হলো তোমার পানি বিক্রিয়া করছে বৃষ্টির পানি সালফার ট্রাইঅক্সাইডের সাথে, ওই বৃষ্টির পানির একটা অক্সিজেন গিয়ে এখানে যুক্ত হয়ে গেছে, যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে SO4, আর এখানে তো H2 ছিলই, তাহলে সালফিউরিক অ্যাসিড। এটাও একটা অ্যাসিড বৃষ্টির কি উপাদান। এরপরে তোমার হলো নাইট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিড আছে, যদি বিক্রিয়া দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করতেছে কার সাথে? তোমার হলো পানির সাথে, কি তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। ঠিক আছে, HNO3। আর তেমন কিছু এখানে ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট একটা জিনিস পড়বা যে ফটোকেমিক্যাল স্মোক। ফটোকেমিক্যাল স্মোকের কথা কি বলছে দেখো তো? সূর্যের আলোর উপস্থিতিতে, দেখো যেখানে আছে সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা, মানে হলো তোমার এই যে কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপরে ধরো তোমার হলো কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি, ঠিক আছে? বা অব্যবহৃত জ্বালানি কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসের ধোঁয়া তৈরি করে, এগুলোকে হলো ফটোকেমিক্যাল স্মোক বলে থাকি আমরা, ঠিক আছে? আচ্ছা, ফটোকেমিক্যাল ধোঁয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলে তোমার কোন স্তরে ক্ষয় সাধন করে? এইটা দাগাবা, ওজোন স্তর। ওজোন গ্যাসের সংকেত কি বলতো? ওজোন গ্যাস। ওজোন গ্যাস, ওজোন গ্যাসের সংকেত আমরা মোটামুটি সবাই জানি, সেটা হলো O3। ওজোন গ্যাসের সংকেত কি? O3। তাহলে ওজোন স্তর হলো O3 স্তর। ওকে, শেষ। এখান থেকে আর তেমন কিছু পড়তে হবে না। আচ্ছা, রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক ব্যবহার, এটা জাস্ট রিডিং দিতে পারো, ঠিক আছে? জাস্ট রিডিং দিবা, এখান থেকে খুব বেশি কোশ্চেন কখনোই আসে নাই, জাস্ট রিডিং দিবা। আচ্ছা, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এখানে তুমি একটু দাগাবা খ নাম্বার কোশ্চেনের জন্য। ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? দেখো, বর্তমান সময়ে আমরা যে পরিমাণ জ্বালানি ব্যবহার করতেছি, একটা সময় গিয়ে জ্বালানি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। একটা সময় গিয়ে কি হয়ে যাবে? জ্বালানি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কারণ আমরা যে জীবাশ্ম জ্বালানি গুলো ব্যবহার করতেছি সেগুলো হলো নন রিনিউএবল, মানে এগুলোকে নবায়নযোগ্য করা যাচ্ছে না বা যায় না। এখন যারা অনবায়নযোগ্য, তাদেরকে রিসাইকেল করা যাচ্ছে না, এরা তো শেষ হয়ে যাচ্ছে। তার মানে বাতাসে যখন উড়ে চলে যাচ্ছে, এটাকে তুমি আবার ধরে আনে আগের মতো প্রসেস করে বানাতে পারতেছো না, মানে নন রিনিউএবল। এখন নন রিনিউএবল যে জ্বালানিগুলো থাকে, এরা তো দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে, একটা সময় গিয়ে আমাদের জ্বালানি সংকট হয়ে যাবে। তো এটা থেকে উপায় বের করার উপায় হলো যে আমরা যদি অ্যালকোহলকে, মানে এই যে ইথানল হলো একটা অ্যালকোহল, তাই না? ইথানলের সংকেত কি জানি আমরা? C2H5OH, এটাকে বলা হয় ইথানল। হ্যাঁ, তো ইথানল বা এটাকে বলি আমরা ইথাইল অ্যালকোহল, রাসায়নিক সংকেত দেওয়া আছে CH3CH2OH। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল ইত্যাদি ইথানলকে পোড়ালে তাপ উৎপন্ন হয়ে থাকে, তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিনে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আহ উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সব গাড়িতে তোমার হলো জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বা পেট্রোলের সাথে তোমার প্রায় শতকরা 10 ভাগ ইথানল, কয় ভাগ বলতো? এটা দাগাবা, 10 ভাগ। এটা এমসিকিউর জন্য আসবে। 10 ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাই আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, জীবাশ্ম জ্বালানির উপরে তত কি পড়বে? চাপ কম পড়বে। আচ্ছা, প্রথম পার্টটুকু শেষ। আমরা আর কিছুক্ষণের ভিতরে এই পার্টটুকু শেষ করব, ঠিক আছে? ইম্পর্টেন্ট পার্টের ভিতর ঢুকে গেলাম। তাকাবা যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষ হলো এক ধরনের কোষ যেখানে তোমার হলো কি হবে? একটা তার দ্বারা যুক্ত থাকবে দুইটা দণ্ড বা দুইটা প্রান্ত। একটা প্রান্তকে আমরা অ্যানোড বলে থাকি, আর একটা প্রান্তকে আমরা
ক্যাথোড বলে থাকি। এই পার্টটা মানে 8.3, এই ফুল পার্টটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের সবকিছু এখানে যে কোনো সময় আসতে পারে। তো জ্বালানি পুড়িয়ে যেমন রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয়, তেমনি এই তাপ শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। আমরা জানবো কিভাবে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে কিভাবে আমরা অন্যান্য শক্তিতে কনভার্ট করতে পারি, তাই তো? তাহলে যে যন্ত্রের, এই লাইন থেকে তাকাবা, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিতে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে সরাসরি রাসায়নিক শক্তিতে রূপান্তর বা রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে আমরা রাসায়নিক কি বলবো? তড়িৎ রাসায়নিক কোষ বলবো। এটা ক নম্বরে আসবে, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। ঠিক আছে। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুইটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষক দ্রবণে দুইটা কি থাকবে? ধাতব দণ্ড অথবা একটি অধাতব দণ্ড বা একটি কি ধাতব দণ্ড। ঠিক আছে, অথবা কি বলছে যে একটি ধাতব দণ্ড ও একটি গ্রাফাইট দণ্ড আংশিক ডোবানো থাকে। দুইটা ধাতব দণ্ড থাকতে পারে অথবা একটা ধাতব দণ্ড একটা গ্রাফাইট। দেখো, কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা গ্রাফাইট একটা হীরক। হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। যেহেতু বিদ্যুৎ পরিবহন করতে পারে গ্রাফাইট, এই জন্য গ্রাফাইটকে তোমার হলো কি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎদ্বার মানে কি? তড়িৎ পরিবহন করবে, এই কারণে গ্রাফাইটের দণ্ড ব্যবহার করা হয়ে থাকে। অথবা দণ্ড দুটিকে একটি ধাতব তার দ্বারা সরাসরি যুক্ত করা থাকে বা ব্যাটারির সাহায্যে যুক্ত করা থাকে। এখন যেই সংজ্ঞাটা দাগাও বাবার নিচে, কোষে, এই আমার সাথে দাগাও, কোষে ব্যবহৃত ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলে। ধরো এটা তোমাদের পরীক্ষার হলে এবার আসছে ক নম্বরে, যে তড়িৎদ্বার কাকে বলে। 8 নম্বর কোশ্চেন থেকে যারা পরীক্ষা দিছো তোমাদের স্কুলে, তোমরা জানো তড়িৎদ্বারের সংজ্ঞাটা আসে, এবং তড়িৎদ্বারের সংজ্ঞাটা না আসলে এবার আসবে। তাহলে হলো কোষে ব্যবহৃত ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে আমরা কি বলবো? তড়িৎদ্বার, বা ইংলিশে এটাকে কি বলে? ইলেকট্রোড বলে। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার? 2 প্রকার। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হলো গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ, দুইটারই সংজ্ঞা আমাদের মুখস্থ করতে হবে। দুইটারই সংজ্ঞা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ 2 প্রকার, তড়িৎ বিশ্লেষ্য কোষ আর হলো গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? দেখো, যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে, বাইরে থেকে উৎস, বাইরে থেকে মানে ব্যাটারি ধরো তুমি বাইরে থেকে নিচ্ছ, ঠিক আছে, তোমার হলো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য, তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করব, সেটাই হলো তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, গ্যালভানিক সেল কি? যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে সেই কোষকে গ্যালভানিক কোষ বলা হয়। আর গ্যালভানিক সেলে সাধারণত বাইরে থেকে কোনো রকম উৎস আনা লাগে না, তারা নিজেরাই নিজেদের ভিতরে বিদ্যুৎ উৎপাদন করে, ফলে ওখানে কোনো যদি বাল্ব লাগানো থাকে বাল্বটা জ্বলে উঠবে। এটা আমরা পরীক্ষায় দেখবো। আচ্ছা, এরপরে দেখো বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর, এটা লাগবে। যে আমরা জানি যে বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে পদার্থকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়: বিদ্যুৎ পরিবাহী বা বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী বা বিদ্যুৎ কুপরিবাহী, বা এটাকে কুপরিবাহী বলতে পারি বা অন্তরক বলতে পারি, আর এটা হলো অর্ধপরিবাহী। রাইট? আচ্ছা, হাবিবা স্যার ক্লাস কখন স্টার্ট হয়েছে? আমরা 6টায় স্টার্ট করছি ক্লাস। দেখো, তাহলে কন্ডাক্টর বিদ্যুৎ পরিবাহী, কারা বিদ্যুৎ পরিবহন করতে পারে? ধাতব শ্রেণীর সবাই বিদ্যুৎ পরিবহন করতে পারে। তারপর অর্ধপরিবাহী কারা ছিল? দেখো, কখনো কখনো তারা ধাতুর মতো আচরণ করে, তাই তো, আবার অধাতুর মতো আচরণ করে, বাট বিদ্যুৎ পরিবহন করতে পারে। যেমন ধরো জার্মেনিয়াম, সিলিকন, এরা ছিল তোমার কি বলতো, যে বিদ্যুৎ অর্ধপরিবাহী। ওকে, আর হলো তোমার কুপরিবাহী বা বিদ্যুৎ অপরিবাহী কারা কারা ছিল? যেমন কাঁচ, এর ভিতর দিয়ে কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। যেমন ধরো পশমি কাপড়, এদের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, এদেরকে আমরা হলো ইনসুলেটর বলে থাকি। আচ্ছা, আল্লাহ, আমি তো আরো 7টায় ভাবছি, ভালো করে তুমি চেক করো নি। সমস্যা নাই, এই চ্যাপ্টারে আমরা ইম্পর্টেন্ট জায়গায় আছে অবশ্য। আচ্ছা, এখন দেখো ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী কি, ঠিক আছে, এটা জাস্ট একটু জানতে হবে। যেসব পদার্থে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, দেখো সংজ্ঞাটা দেখাবা। যেসব পদার্থে কি করব, দেখো মানে শব্দটার মধ্যে সংজ্ঞা নিহিত, যে তোমাকে খুব মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে বিষয়টা এমন না। কি বলছে? যে যেসব পদার্থে, ঠিক আছে, ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পরিবাহীকে ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী বলা হয়। ঠিক আছে, সংজ্ঞাটা জাস্ট আমরা একটু দেখে রাখবো। তোমরা জানো ধাতুর সাথে ধাতব বন্ধন বিদ্যমান। এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। আমরা ওই যে পারমাণবিক শ্বাস পড়ছিলাম না, ঠিক আছে, ওখানে কি ছিল? ধাতব বন্ধনের মধ্যে পারমাণবিক শ্বাস পড়ছিলাম, ওখানে প্রচুর হোল থাকে, ছোট ছোট জায়গা থাকে। আচ্ছা, গ্রাফাইটেও মুক্ত ইলেকট্রন, ওখানে সঞ্চরণশীল ইলেকট্রন ছিল।
মুক্ত ইলেকট্রন থাকে, এসব পদার্থে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, তাই এসব পরিবাহীকে ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী বলা। উদাহরণটা জাস্ট মনে রাখবা, লোহা, ঠিক আছে, কপার, নিকেল, গ্রাফাইট ইত্যাদি হলো তোমার বিদ্যুৎ পরিবাহী। এখান থেকে এই পেজ থেকে আর পড়ার মতো তেমন কোনো কিছু নেই, যা দাগাই দিচ্ছি শেষ। এরপর তুমি হলো তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইটের সংজ্ঞাটা ভালো করে পড়ো, এটা খ নম্বরেও আসে, ক নম্বরে তো আসেই। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত, দেখো ভালো করে বুঝো, গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে থাকে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। খুব সুন্দর করে দাগাও, একদম চমৎকার করে মুখস্থ করবা সংজ্ঞাটা। ঠিক আছে, কি বলছে যে যারা কঠিন অবস্থায় কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তনও ঘটায়, তাকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য বলবো পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়ে থাকে। এই যে আয়নিত কথাটাতে একটু গোল চিহ্ন দিবা, ঠিক আছে, আয়নিত হয়ে থাকে। আয়নিত মিন্স হোয়াট? যেমন ধরো আমি তোমাকে ধরো একটা দ্রবণ নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা দ্রবণ নিলাম, এর ভিতর দিয়ে কি করতেছি বলতো? এর ভিতর দিয়ে আমি ইলেকট্রন পাস করতেছি, যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ এটা গলিত অবস্থায় ছিল, গলিত মানে কি? তোর একোয়াস সলিউশন ছিল, হ্যাঁ, মানে হলো তোমার এখানে পানি মিক্সড আছে। এটা হলো যখন H প্লাস আর Cl মাইনাস আকারে, এই যে আয়ন আকারে যখন আলাদা হয়ে গেল, তখন আসলে সে বিদ্যুৎ পরিবহন করা স্টার্ট করে। বুঝতে পারছো? এই জন্য বলছে আয়নিত হয়। এই আয়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিদ্যুৎ পরিবহন করে থাকে। আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজীকে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয়। উদাহরণ হিসেবে তোমরা এগুলো মনে রাখতে পারো, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। উদাহরণগুলো একটু মনে রাখবা। এখানে কি ভালো করে পড়বো আমরা? সংজ্ঞা ভালো করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকার, তীব্র, মৃদু। এই জায়গা থেকে প্রত্যেক বছর এমসিকিউ আসে। আচ্ছা, এবং সংজ্ঞায় আসে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বুঝো, বা সবল তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বুঝো? দেখো, যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে, মানে কোনো কিছু অংশ অবশিষ্ট থাকবে না, সবাই আয়নিত হয়ে যাবে। সম্পূর্ণরূপে যদি আয়নিত হয় তখন সেই পদার্থগুলোকে আমরা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। সম্পূর্ণরূপে, এই জায়গায় অবশ্যই একটা মার্কার দিয়ে বা হাইলাইটার দিয়ে দাগাবা, সম্পূর্ণ কথাটা তোমাকে কি লিখতে হবে। তার সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু তীব্র। দেখো এই যে এমসিকিউ তে তিনটা দেখো উদাহরণ দেয়া আছে, ঠিক আছে? কি কি দেয়া আছে দেখো, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, আর এটা দেয়া আছে তোমার হলো সালফিউরিক অ্যাসিড। এই তিনটা দেয়া আছে, তার মানে তোমাদের বইয়েই তিনটা দেয়া আছে। চারটা অপশনের জন্য তিনটা এখানে পাইছো। তোমাকে কোশ্চেনে বলবো নিচের কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। ওকে, আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেহেতু উইক, এরা সম্পূর্ণরূপে আয়নিত হবে না, ওকে, আংশিক হবে। যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব অল্প পরিমাণে বা আংশিক আয়নিত হয়, অল্প পরিমাণ দাগাবা, তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হলো NH4OH, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর হলো তোমার ইথানোয়িক অ্যাসিডের সংকেত দেওয়া আছে। ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম তোমরা লিখে রাখতে পারো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম তোমরা লিখে রাখতে পারো অ্যাসিটিক অ্যাসিড। পরীক্ষার সময় অনেক সময় ইথানোয়িক অ্যাসিড না দিয়ে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আসতে পারে, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের নিচে এই অ্যামোনিয়ামের সংকেতটা লিখে রাখবা, এরা আংশিক ভাবে আয়নিত হয়। ওকে, মনে থাকবে? আচ্ছা, তড়িৎদ্বার সম্পর্কে আমরা অলরেডি বলে ফেলছি। তড়িৎদ্বার কি? অ্যানোড বা ক্যাথোড থাকে। এখন অ্যানোড বা ক্যাথোড কি জিনিস এখানে একটু হালকা করে রিডিং দিবা, হালকা রিডিং দিবা, ঠিক আছে? অত মনোযোগ মানে একদম দাগায় পড়তে হবে বিষয়টা এমন না। মনে রাখবা, অ্যানোড মানে হলো কি? অ্যানোড মানে হলো পজিটিভ তড়িৎদ্বার, আর ক্যাথোড হলো তোমার হলো নেগেটিভ তড়িৎদ্বার। ঠিক অ্যানায়ন ক্যাটায়নের মতো উল্টা। ক্যাটায়ন মানে কি ছিল? ক্যাটায়ন মানে ছিল তোমার হলো কি? পজিটিভ তড়িৎ, মানে হলো তোমার আমরা যখন ইলেকট্রন যখন ত্যাগ করে তখন কিসে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়। আর ইলেকট্রন যখন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। তার ঠিক উল্টা তড়িৎদ্বারের ক্ষেত্রে। অ্যানোড তড়িৎদ্বার মানে হলো ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার মানে হলো তোমার ঋণাত্মক তড়িৎদ্বার। ওকে, এটা একটু মনে রাখতে হবে। তড়িৎ রাসায়নিক কোষের বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড অর্ধেক ডুবানো থাকে তাকে আমরা কি বলবো? তড়িৎদ্বার। আচ্ছা, সংজ্ঞা আমরা আগেই পড়ে ফেলছি। তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বারে পরমাণু বা ঋণাত্মক, ঠিক আছে, আয়ন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া, দেখো ত্যাগ মানে কি? জারণ। আচ্ছা, ত্যাগ করে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। অপর তড়িৎদ্বারে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এই তড়িৎদ্বার হলো বিজারণ
সংঘটিত হয় এবং সম্পূর্ণ কোষের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয় মানে ইলেকট্রন যখন ছেড়ে দেয় ধনাত্মক আয়নে পরিণত হয় তখন তাকে অ্যানোড তড়িৎদ্বার বলবো। আর যেই তড়িৎদ্বারে তোমার বিজারণ সংঘটিত হয় অর্থাৎ তোমার সেখানে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎদ্বার হয়ে যাবে, তাই না? তো সেটাকে আমরা হলো ক্যাথোড তড়িৎদ্বার বলে থাকি। সো এখান থেকে জাস্ট এটাই মনে রাখবা, অ্যানোড মিন্স পজিটিভ, ক্যাথোড মিন্স তোমার নেগেটিভ। এতটুকু মনে রাখলেই এই প্যারাটুকু কমপ্লিট। হ্যাঁ আলিফ আতিফ ভালো আছি। আচ্ছা এখন দেখো তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের কৌশলটা কি। আচ্ছা এখানে তেমন কোনো কিছু নাই। তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ বলা হয়, হ্যাঁ আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপরে তোমার হলো এই যে এই জায়গায় গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল, এই জায়গায় ট্রিপল স্টার দিবা। কি দিবা? ট্রিপল স্টার দিবা। এই পুরো বিক্রিয়াটা আমাদের পরীক্ষায় আসে, পুরো প্রসেসটা পরীক্ষা আসে, এটা একটু রিডিং দিতে হবে। দেখো আমি জাস্ট মেইন টপিকটা তোমাকে বুঝাই দেই, তাহলে তুমি হলো মোটামুটি ভাবে এটা লিখতে পারবা। ঠিক আছে, তোমাকে পরীক্ষার হলে এই অপশনটা এইভাবেই দিবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে আসলে বিদ্যুৎ পরিবহন করে কিনা, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, তার মানে কি গলিত। দেখো ফার্স্টে একটা কথা ছিল যে তড়িৎ বিশ্লেষণ হইতে হলে বা তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তোমাকে কঠিন অবস্থায় করা যাবে না, গলিত হতে হবে অথবা দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। তো তো তুমি এরকম একটা বিকার নিলা, ঠিক আছে, সেই বিকারের মধ্যে এক প্রান্তে একটা তড়িৎদ্বার নিলা যেটা অর্ধেক ডুবাইতে থাকবে, আরেক প্রান্তে আরেকটা তোমার তড়িৎদ্বার নিলা সেটা হলো অর্ধেক ডুবানো থাকবে। এখন মাঝখানে যে দ্রবণটা দিচ্ছ, যে দ্রবণটা দিয়ে বিকারটা ফিল আপ করছো সেটা কিসের দ্রবণ? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। ঠিক আছে, তো এই যে তড়িৎদ্বারটা নিছো, এইটার তোমার হলো একটা তড়িৎ কোষ, একটা তড়িৎ কোষ। দেখো এই এই চিহ্নটাকে আমরা কি বলি? তড়িৎ কোষের চিহ্ন বা ব্যাটারির চিহ্ন বলি, কোষের চিহ্ন। ঠিক আছে, এরকম এই যে, ঠিক আছে। তো বড় লম্বা যে প্রান্তটা, এই প্রান্তটা হলো পজিটিভ, আর ছোট যে প্রান্তটা এটা হলো নেগেটিভ প্রান্ত। মনে থাকবে? জি ভাইয়া মনে থাকবে। তাহলে দেখো পজিটিভটার সাথে যে তড়িৎদ্বার সংযুক্ত থাকে সেটাকে বলবো অ্যানোড তড়িৎদ্বার, আর ছোটটার সাথে যেই তড়িৎদ্বার যুক্ত থাকে সেটা হলো ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার। কমপ্লিট। দেখো এখানে ব্যাটারি লাগানো আছে, তো ব্যাটারির মধ্যে দিয়ে তোমার বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে। মাঝখানে কে ছিল? সোডিয়াম ক্লোরাইড ছিল। যখন বিদ্যুৎ সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে যাবে তখন কি হবে? সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে, ভেঙে আয়নিত হয়ে যাবে। তো সোডিয়াম ক্লোরাইড যদি আয়নিত হয় তখন তাহলে আমরা তাকে কি কি পাবো? সোডিয়াম ক্লোরাইড যদি আয়নিত হয় তখন তাকে আমরা কি পাবো বলতো? সোডিয়াম প্লাস পাবো আর ক্লোরিন মাইনাস পাবো, তাই তো? তো এখন ধরো তোমার এখানে একটা বিকার দেয়া, তুমি একটা বিকার নিছো, ঠিক আছে। তো এখানে তোমার হলো কি নিছো বলতো? এখানে তুমি এরকম একটা তড়িৎদ্বার নিছো, ঠিক আছে। আচ্ছা অর্ধেক ডুবানো আছে, ঠিক আছে, অর্ধেক ডুবানো আছে। এখানে তোমার সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা হলো এটা তুমি একটা ব্যাটারি দ্বারা যুক্ত করলা, এটা ব্যাটারি, তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না? হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার মানে কি দেখো এখানে তোমার কি আছে? এটা তো তোমার পজিটিভ তড়িৎদ্বার, কারণ হলো তোমার এটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে কি এটা হলো তোমার নেগেটিভ তড়িৎদ্বার। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ভাইয়া অ্যানোড। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া বলতো? এটাকে বলতে পারি আমরা ক্যাথোড। ওকে ক্লিয়ার। এখন ঘটনা হলো এই যেখানে ভদ্রলোক কে ছিল বলতো? এখানে তো স্যার সোডিয়াম ক্লোরাইড ছিল, এখানে কে ছিল? সোডিয়াম ক্লোরাইড ছিল। এখন ঘটনাটা কি ঘটবে? এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তো বিদ্যুৎ প্রবাহিত হলে তো তোমার হলো সোডিয়াম এবং ক্লোরিন আলাদা আলাদা হয়ে যাবে। তো ক্লোরিন তো মাইনাস, সোডিয়াম তো প্লাস, তাই না? তো এই তড়িৎদ্বারটা কে তড়িৎদ্বার বলতো ভাইয়া? পজিটিভ তড়িৎদ্বার। তো পজিটিভ কাকে অ্যাট্রাকশন করে বা কাকে অ্যাট্রাক্ট করে, কাকে কাছে টানার চেষ্টা করে? ডেফিনেটলি ঋণাত্মককে। তো এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ যাচ্ছিল তখন তো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে তড়িৎদ্বার যেটা পজিটিভ অ্যানোড, সে তখন কি করবে? এই যে নেগেটিভ যে আয়নটা ছিল তাকে তার নিজের কাছের দিকে টানার চেষ্টা করবে। তার মানে ক্লোরাইড আয়নটা অ্যানোডের দিকে যাবে, আর পজিটিভ যে আয়নটা ছিল সোডিয়াম, সোডিয়াম কোথায় যাবে? সোডিয়াম যাবে তোমার হলো ক্যাথোড তড়িৎদ্বারের দিকে। কি হবে? ক্যাথোড তড়িৎদ্বারের দিকে যাবে। এখন ঘটনাটা কি হয়? মূলত অ্যানোড কি করে? অ্যানোডের জারণ ঘটে না। তো এই জারণটা কোথা থেকে ঘটে? ধরো আমি এখানে একটা জিঙ্কের তড়িৎদ্বার নিছি, জিঙ্কের তড়িৎদ্বার নিছি, তাই তো, জিঙ্ক 2+। তো এখন ঘটনা হলো এই তড়িৎদ্বার তো ধাতব তড়িৎদ্বার, ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে সব সময়। আর এই যে ক্লোরাইড আছে না,
ক্লোরাইড নেগেটিভ আয়ন হইছে কেমনে? তো সে তো ইলেকট্রন গ্রহণ করে হইলো নেগেটিভ আয়ন হইছে। তো যখন এই অ্যানোড তড়িৎদ্বারের কাছে যায় না, তখন সে কি করে, ওই যে সে যে ইলেকট্রনটা আগে নিয়ে ঋণাত্মক আয়ন হইছিল, সেই ইলেকট্রনটা সে আবার কি করে অ্যানোডকে দিয়ে দেয়। তো এই যে দিয়ে দিল, ওই ইলেকট্রনটা অ্যানোড তো ক্যারি করলো, ক্যারি করার পর ওই ইলেকট্রনটা সে আবার ওইটা সুন্দর করে পাস করে দেয়। এখন যেহেতু সে ইলেকট্রন পাস করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, এই জন্য তার মধ্যে জারণ ঘটতেছে। আর ক্যাথোড কি করে? ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে, মানে ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করার কারণে তার কি ঘটে? বিজারণ ঘটে। এখন সেই বিজারণটা কেমনে ঘটে? তো সোডিয়াম তো প্লাস আকারে আছে, তার মানে সে ইলেকট্রন দিয়েই কিন্তু প্লাস আছে। তো এখন সোডিয়াম তো ইলেকট্রন চায় না, তার জিনিসটা তো সে ফেরত চাচ্ছে। তখন সে কি করে? ক্যাথোড কি করে? ক্যাথোড হলো ওই সোডিয়ামটাকে ইলেকট্রনটা দিয়ে দেয়। সোডিয়াম তো ক্যাথোডের গায়ে এরকম লাগে থাকে, ওই সুন্দর করে ইলেকট্রনটা গ্রহণ করে। এই যে ইলেকট্রন যে গ্রহণ করলো, গ্রহণ করার কারণে ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। সো এই লাইনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, যে অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে জারণ ঘটবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে ডেফিনেটলি ভাইয়া বিজারণ ঘটবে। শেষ। তোমার এই টপিকের উপরে তুমি যদি এই দুইটা লাইন আর ক্যাথোড অ্যানোড যদি ঠিকঠাক মতো বুঝতে পারো, তোমার এই টপিক শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, দেখো এই টপিক শেষ তোমার। আরেকবার বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিচালনা করলে কি হয়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। বিদ্যুৎ পরিবহন হবে কি হবে না? এই যে দেখো, একটা দ্রবণ, একটা বিকারে নিছি, হ্যাঁ, বিকারের মধ্যে আমি দ্রবণ নিছি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিছি, একটা তড়িৎদ্বার নিছি, আর একটা তড়িৎদ্বার নিছি, অর্ধেক ডুবানো রাখছি। এরপর তাদেরকে একটা ব্যাটারির কি কোষ নিছি, একটা প্রান্ত অ্যানোডের সাথে যুক্ত করছি, পজিটিভ প্রান্তটা, নেগেটিভ প্রান্তটা ক্যাথোডের সাথে যুক্ত করছি। তো যখন যুক্ত করছি, তখন তাদের ভিতরে বিদ্যুৎ চালনা শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো চালনা যখন শুরু হয়েছে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাতায়াত শুরু করছে। তো যখন বিদ্যুৎ যাতায়াত শুরু করছে, সোডিয়াম ক্লোরাইড তো আয়নিক যৌগ, আয়নিক বন্ধন দ্বারা গঠিত, এরা বিদ্যুৎ ক্যারি করতে পারে। তো এরা কি হয়েছে? তোমার হলো তড়িৎ বিশ্লেষ্য হয়ে গেছে, বিশ্লেষিত হয়েছে তড়িতের মাধ্যমে। ক্লোরাইড আয়ন আলাদা হয়ে গেছে, সোডিয়াম আয়ন আলাদা হয়ে গেছে, ঘটনা এখন অন্য জায়গায়। তো অ্যানোডে তো তোমার জারণ ঘটে। অ্যানোড কি করে? ইলেকট্রন ত্যাগ করতে থাকে। এই ইলেকট্রনটা সে কই থেকে পাবে? সে পাবে, মনে রাখবা, ওই যে তোমার ঋণাত্মক ঋণাত্মক যে ক্লোরাইড আয়নটা আছে না, এ কি করবে? এ তো হলো তোমার নিরপেক্ষ হওয়ার জন্য, সে স্টেবল হওয়ার জন্য, সেই যে ইলেকট্রনটা ধার নিছিল, সেটা হলো অ্যানোডকে ফেরত দিয়ে দিবে। অ্যানোড ওই ইলেকট্রনটা কি করবে? পাস করে দিবে। অ্যানোডে কি করবে? ওই ইলেকট্রনটাই পাস করে দিবে। পাস করে দিয়ে ক্যাথোড কি করবে? ওই ইলেকট্রনটা গ্রহণ করবে। যেহেতু গ্রহণ করে ফেললো, সেখানে বিজারণ ঘটবে। আর এটা তার গায়ে কে লাগে ছিল? সোডিয়াম লাগেছিল। এখন সোডিয়ামও তো চাবে যে আমি স্টেবল হব, আমিও নিরপেক্ষ হব, তাই না? আমাকে ভাই মুক্ত করে দাও। তো সোডিয়াম তখন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ফেলে। এই তো, ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখবা, তাহলে ক্লিয়ার। দেখো এখানে আমি একটু বলে দিই, এটি কাঁচ বা চীনাপাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হলো। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন থাকে। তরল পদার্থের অন্যান্য কণার মতো সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন চলাচল করতে পারে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড অর্ধেক ডুবানো হয়। এই দণ্ড দুটির একটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তে এবং অপরটিকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড তড়িৎদ্বার বলে থাকি। আর ঋণাত্মক আধানযুক্ত আর ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বারকে আমরা কি বলবো? তোমার হলো ক্যাথোড বলবো। আচ্ছা, তো এই কোথায় হারা ফেললাম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অ্যানোড ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। অন্যদিকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম প্লাস আয়নকে কি করবে? আকর্ষণ করবে। অলরেডি বলে ফেলছি, ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। দেখো, ক্লোরিন গ্যাসে কেন পরিণত হবে? ক্লোরিন গ্যাসে কখন পরিণত হয়? ইউ হ্যাভ টু বুঝতে হবে। কারণ সে যখন মুক্ত হয়ে যাচ্ছে, তখন কখন মুক্ত হয়? যখন সে ইলেকট্রন আগে যখন নিছিল, নিয়ে ঋণাত্মক আয়নে ছিল, এটা তখন তার মধ্যে তো একটা বোঝা না, আমি ধার নিছি, এটা ফেরত দিয়ে দিছে। তো ফেরত দিয়ে তখন কিসে পরিণত হবে? এই যে ক্লোরিন গ্যাসে, ফোনে গেল, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। মনে থাকবে, এটা যেন মনে থাকে। ক্লোরিন কিসে পরিণত হবে? ক্লোরিন গ্যাসে পরিণত হবে। বিক্রিয়া দেয়া আছে, দেখো সে কি করছে এই জায়গায়? দেখো তো সে কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে না? দেখো আমি ভালো করে বুঝাই তোমাকে, দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এই জায়গায় কি করছে? ক্লোরাইড ছিল, ক্লোরাইড ছিল না, এ কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। ত্যাগ করলে এই যে ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। এটা হলো গ্যাস।
কনসেপ্ট ক্লিয়ার? এই যে ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। ওকে ভাইয়া, বুঝছি। আচ্ছা, অন্যদিকে সোডিয়াম ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক সোডিয়ামে পরিণত হয়। সোডিয়াম কি করে, ওই যে ক্লোরিনের ত্যাগকৃত ইলেকট্রনটা সুন্দর করে গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে গেছে। ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে ক্যাটায়ন বলে, অ্যানোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে অ্যানায়ন বলে। শেষ ভাইয়া। আচ্ছা, এরপরে তোমার একটা টপিক আছে, আই থিঙ্ক এই টপিকটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, জাস্ট 1 মিনিটে দ্রুত জানাও, 1 মিনিটে দ্রুত জানাও। জুই ক্লিয়ার, ওকে, ভেরি গুড, খুবই মজার টপিক ছিল এটা। ঠিক আছে স্যার, নামাজের ব্রেক দিবেন না? হ্যাঁ দিব, টপিকটা একটু শেষ করে ফেলি। হ্যাঁ, কারণ আমাদের তো আজকে আরেকটা চ্যাপ্টার করতে হবে, লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস শনাক্তকরণ। আচ্ছা, জিনিসটা হলো যে লিটমাস পেপারের সাথে এটা একটু জাস্ট রিডিং দিয়ে রাখবা, যে এটা খ নম্বর কোশ্চেন আসে। হ্যাঁ, কিসে আসে বললাম? খ নম্বর কোশ্চেনে বেশিরভাগ আসে। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে উৎপন্ন গ্যাস একটি টেস্ট টিউবে সংগ্রহ করে তার মুখে নীল লিটমাস পেপার ধরলে লিটমাস পেপারের বর্ণ লাল বর্ণে পরিণত হয় এবং ক্লোরিন গ্যাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। তাহলে ক্লোরিন গ্যাস আসলে কোন বর্ণ করবে? লাল বর্ণ করে। ঠিক আছে, দেখো লিটমাস পেপার আসলে তোমার অম্লকে, নীল বর্ণের লিটমাস হলো লাল বর্ণ করে ফেলে যখন অ্যাসিড থাকে। তো এটা হলো তোমার লাল বর্ণ করে ফেলছে, ক্লোরিন গ্যাসের আমরা উপস্থিতি পেয়ে গেছি। আচ্ছা, ক্লিয়ার এখানে কনসেপ্ট। এই বিক্রিয়াটা একটু দেখবা, এই বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ঠিক আছে, ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো এবং এখানে আরেকটা গ্যাস তৈরি করছে, সেটা হলো হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl। এই যৌগটা একটু মাথায় রাখবা, হাইপোক্লোরাস অ্যাসিড। যেহেতু ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, সেহেতু তোমার হলো তাকে যদি লিটমাস পেপারে দেওয়া যায়, নীল লিটমাস কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। নীল থেকে কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, যেহেতু সে অ্যাসিড তৈরি করতেছে। তাহলে ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে কি কি তৈরি করতে পারে? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে, হাইপোক্লোরাস, HOCl, বারবার বলতেছি। এই বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট খ নম্বরের জন্য। ঠিক আছে, যে লিটমাস পেপারকে কিভাবে ক্লোরিন আসলে কি তোমার হলো লাল করে ফেলে। তো এই বিক্রিয়াটা লিখবা সুন্দর করে, হাইপোক্লোরাস অ্যাসিডের কথা বলবা। আচ্ছা, এরপরে টপিকে যাই, গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম এবং আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। গলিত সোডিয়াম ক্লোরাইডের মতো এখানে শুধু এই দুটি আয়নই থাকে না, এখানে পানির অণু থাকে, যেহেতু এখানে কথা কি বলছে? গাঢ় সোডিয়াম ক্লোরাইড। ওকে, পানির অণুও থাকবে। আচ্ছা, এখন এখানে যেটা ঘটনা ঘটে সেটা হলো যে এই টপিকটা আগে তোমরা সুন্দর করে ট্রিপল স্টার দাও, এখানে বিক্রিয়াগুলো লাগে। তো গাঢ় সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে না, তো গাঢ় যেহেতু কথা বলছে, এখানে তোমার পানি থাকবে। এই কারা কি বলছো? অনেক জোস ছিল টপিকটা। ইয়েস স্যার, কয়টা থেকে ক্লাস চলছে? 6টা থেকে বাবা। আতিফ, তুমি ইউ হ্যাভ লেট। আচ্ছা দেখো, যেহেতু গাঢ়, গাঢ় মিন্স হোয়াট? গাঢ় মিন্স এরকম যে এখানে তোমার হলো দ্রবের পরিমাণ অনেক বেশি থাকবে দ্রাবকের তুলনায়, বাট দ্রাবক তো আছে, হ্যাঁ, পানি তো আছে। এখন পানি থাকলে এখানে একটা ভেজাল আছে। দেখো, এর আগে কিন্তু শুধু সোডিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করছি, তার মানে সোডিয়াম প্লাস ছিল, তোমার হলো ক্লোরাইড আয়ন আলাদা ছিল। এখন যখন আমরা পানি দিচ্ছি, তখন কিন্তু তোমার দুইটা করে আয়ন আছে, সোডিয়াম প্লাস আছে, ওখানে হাইড্রোজেন প্লাস আছে, ক্লোরাইড আয়ন মাইনাস আছে, ওখানে আবার হাইড্রোক্সিল আয়ন মাইনাস আছে। এর একটা বিশাল গ্যাঞ্জাম লাগবে যে তোমার হলো কে আগে কোন তড়িৎ দ্বারে যাবে। ঠিক আছে, সো এখানে একটা মজার টুইস্ট আছে, সো বি কেয়ারফুল। দেখো, সোডিয়াম ক্লোরাইড যখন আয়নিত হয়ে যাচ্ছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তো গলিত সোডিয়াম ক্লোরাইডের মতো এখানে শুধু যে এই দুটি আয়নই থাকে বিষয়টা এমন না, এখানে পানির অণু সামান্য পরিমাণে আয়নিত হয়ে এই যে হাইড্রোক্সিল আয়ন এবং তোমার কি প্রোটনে পরিণত হয়। এখন পানিকে ভাঙলে আমরা কি কি পাই? H+ পাই আর হলো OH- পাই। আচ্ছা, হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন পাই। তো তড়িৎ বিশ্লেষক কোষে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় বিদ্যুৎ প্রবাহকালে সোডিয়াম তোমার হলো আয়ন, মানে হলো তোমার কি কি ক্যাটায়ন পাচ্ছি? ক্যাটায়ন পাচ্ছি হলো তোমার হলো সোডিয়াম আর হলো প্রোটন, একই সাথে ক্যাথোডের দিকে যাবে, একই সাথে যাবে। কারণ কি? ক্যাথোড কাকে আকর্ষণ করে? ক্যাটায়নকে আকর্ষণ করে। অ্যানোড কাকে আকর্ষণ করে? অ্যানায়নকে আকর্ষণ করে। আমরা জানি সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তাই ক্যাথোডে হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন ধনাত্মকে মানে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। দেখো,
সোডিয়াম যে পরিমাণ তোমার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় তার থেকে অনেক বেশি গ্রহণ করার প্রবণতা দেখায় তোমার হলো হাইড্রোজেন। কারণ কি, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল। তো প্রোটন তার মধ্যে হলো তোমার সক্রিয়তা সিরিজেও দেখবা যে হলো H+, H+ এ তোমার হলো সোডিয়ামের থেকে এই যে আয়নের যখন সক্রিয়তা ক্রমটা তোমাদেরকে দিব, এই H+ এর সক্রিয়তা ক্রম সোডিয়াম থেকে অনেক আগে, আমাদের একটা ছক আছে দেখবা। তো ওই জন্য যার সক্রিয়তা বা প্রবণতা বেশি সে আগে যাবে। তো এখানে সোডিয়াম এবং হাইড্রোজেনের তুলনায় কে আগে যাবে? হাইড্রোজেন আগে যাবে। কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কি করবে? ইলেকট্রন সুন্দর করে গ্রহণ করে ফেলবে, বিজারণ ঘটবে এবং হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। তো দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত H2 অণু গঠন করে। ওকে, করলো বিক্রিয়াটা, ক্যাথোডে বিক্রিয়া দেখাবা। এই যে H+ একটা ইলেকট্রন গ্রহণ করছে, H এ বিজারণ ঘটছে, আর একটা H যুক্ত হয়ে তোমার হলো H2 গঠন করছে। আচ্ছা, যাই হোক, অ্যানোডের ঘটনাটা এখন হলো তোমার এখানে একটু ডিফারেন্ট। হ্যাঁ, অ্যানোডের ব্যাপারটা একটু মনে রাখতে হবে। একই সাথে ক্লোরাইড এবং হাইড্রোক্সিল আয়ন যায়। আমরা জানি হাইড্রোক্সিল আয়নের ইলেকট্রন দানের প্রবণতা ক্লোরাইড আয়নের চেয়ে বেশি। কার বেশি? তোমার হলো হাইড্রোক্সিল আয়নের ইলেকট্রন দানের প্রবণতা। তার মানে OH- ইজ গ্রেটার দেন ক্লোরাইড আয়ন। কার শক্তি বেশি? হাইড্রোক্সিল আয়নের শক্তি বেশি। আচ্ছা, ঠিক আছে। তাই বেশি থাকলেও দ্রবণের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এই যে দেখো কথা, এখানে হাইড্রোক্সিল আয়নের কি শক্তি বেশি, মানে হলো প্রবণতা বেশি ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্লোরাইডের থেকে। কিন্তু আমরা কিসের তোমার এখানে ব্যাখ্যা পড়তেছি বলতো? গাঢ় সোডিয়াম ক্লোরাইড। তার মানে কি, এখানে আমি ফার্স্টেই বলছিলাম দ্রব বেশি থাকবে। তো দ্রবের মধ্যে কারা কারা ছিল? সোডিয়াম ছিল, ক্লোরিন ছিল, তার মানে সোডিয়াম আয়ন ছিল, ক্লোরাইড আয়ন ছিল। যদিও এখানে হাইড্রোক্সিলের প্রবণতা বেশি ইলেকট্রন ছেড়ে দেওয়ার, কিন্তু ক্লোরাইড আয়নের এখানে ঘনমাত্রা বেশি থাকার কারণে, দেখো এই কথাটাই তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে অনেক বেশি বলে হাইড্রোক্সিল আয়নের চেয়ে ক্লোরাইড আয়ন আগে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে। দিস ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে, দেখো ক্যাথোডে গোলকে পানির যে হাইড্রোজেন আয়ন ছিল সে গেছে, কারণ কি, তার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। আর এইদিকে হাইড্রোক্সিল আয়নের ইলেকট্রন দানের প্রবণতা ক্লোরাইড আয়নের থেকে বেশি হওয়া সত্ত্বেও তোমার হলো এখানে তোমার ক্লোরাইড আয়ন যাচ্ছে। কেন যাচ্ছে বা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে? কারণ এর ঘনমাত্রা বেশি। ঠিক আছে। আচ্ছা, একটি ক্লোরাইড আয়ন ইলেকট্রন তোমার হলো ত্যাগ করে তোমার ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। দুইটা ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয় বা ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। জাস্ট বিক্রিয়াটা দেখাবা, শেষ। খুবই খুবই ইম্পর্টেন্ট, গলিত গাঢ় দুইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে এই গাঢ়টা আসার চান্স কি অনেক বেশি। আচ্ছা, একটু দেখা রাখবা। ওকে, এরপরে দেখো এই যে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা সক্রিয়তা সিরিজ আছে, সুন্দর করে মুখস্থ করবা ট্রিপল স্টার দিয়ে। এটা যেমন এমসিকিউ তে আসে, এটা আমাদের সিকিউর ক্ষেত্রেও লাগবে। কোনটা কিভাবে যাবে দেখো, আমরা এখানে দেখতে পাবো ক্যাটায়নে সোডিয়ামের কি আছে, দেখো উপর, দেখো এই যে চার্জটা আছে না, এখানে হাইড্রোজেন কোথায়? এই যে হাইড্রোজেন নিচে। ঠিক আছে, হাইড্রোজেন নিচে, তার মানে কি, আর এখানে দেখো OH নিচে আর ক্লোরিন উপরে। এই যে ক্যাটায়ন আর নিচের দিকে যারা সবচেয়ে বেশি, নিচের দিকে যারা, তাদের সক্রিয়তা বেশি, তাদের প্রবণতা বেশি। উপর থেকে যত নিচের দিকে যাবা, তোমার এই যে ক্যাটায়নের ক্ষেত্রে তোমার হলো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়। নিচের দিকে যত নামবা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে। উপর থেকে যত নিচের দিকে নামবা অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে। তার মানে ক্লোরাইডের ত্যাগের প্রবণতা থেকে হাইড্রোক্সিলের ত্যাগের প্রবণতা অনেক বেশি ছিল, কিন্তু ক্লোরাইডের ঘনমাত্রা বেশি থাকার কারণে ওখানে কিন্তু আগে গেছে। এই তো ক্লিয়ার। তো ক্যাটায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা আমি অলরেডি তোমাকে এখানে বলে ফেলছি, এটা জাস্ট রিডিং দিবা, রিডিং দিলে বুঝবা। কি বলছি, উপর থেকে নিচের দিকে গেলে ক্যাটায়নে কি হবে, ইলেকট্রন কি গ্রহণের প্রবণতা বাড়ে। উপর থেকে নিচে লিখে রাখো বইয়ের মধ্যে, উপর থেকে নিচে গ্রহণ ও বা ত্যাগের প্রবণতা বেশি, ত্যাগের প্রবণতা বেশি। এই তো, ঠিক আছে। গ্রহণের প্রবণতা বেশি নিচের দিকে, আর উপর থেকে নিচের দিকে গেলে হলো ত্যাগের প্রবণতা বেশি। এটা প্লিজ একটু মুখস্থ কইরো, এটা এমসিকিউ তে তোমাদের আসবে এবং সিকিউ লিখতে গেলে তোমাদের আসবে। প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। স্যার, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া
একটু চিত্র এঁকে বুঝালে ভালো হতো। ওকে ওকে ওকে, দেখো ওকে দেখো, একই জিনিস আমরা কি করলাম, একটা বিকার নিলাম। কি করলাম আমরা, একটা বিকারে নিলাম। হ্যাঁ, এই যে একটা বিকার, এই বিকারের মধ্যে আমরা কি করবো, ফার্স্টে দুইটা তড়িৎদ্বার নিব। এই যে দুইটা তড়িৎদ্বার নিলাম, এই যে একটা তড়িৎদ্বার ধরো, এই যে একটা তড়িৎদ্বার। থ্যাংক ইউ স্যার। আপনার কি ক্লাস আছে নাকি স্যার আজকে? এই যে আপনি আসছেন বিধায় আমার তড়িৎদ্বারটা বেকার হয়ে গেছে স্যার, দেখছেন? আচ্ছা, দুইটা তড়িৎদ্বার নিছি, ঠিক আছে। এখন ঘটনা হলো এখানে দ্রবণ আছে না, এখানে আমি দ্রবণ মিক্সড করছি। এই দ্রবণটা কি থাকবে বলেন তো? এখানে দ্রবণটা থাকবে হলো তোমার কি, যেহেতু গাঢ় সোডিয়াম ক্লোরাইডই রাখছি আমি, সোডিয়াম ক্লোরাইড, বাট এখানে তোমার অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস সলিউশন হওয়ার কারণে এখানে পানিও মিক্সড আছে, পানির পরিমাণ কম। এখন এটা একটু নিচে নামাই রে, বেশি বড় হয়ে গেছে নাকি? এই যে এই যে এই যে ব্যাস। এখন ঘটনা হলো এখানে কি করব, এই যে একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। এটার নাম কি, ব্যাটারি। এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তার মানে কি, এই সাইডটা হলো তোমার অ্যানোড, এটা কি বলতো, এটা হলো তোমার অ্যানোড। এটা কি, এটা হলো অ্যানোড। আর এটা কি বলতো, এটা হলো ক্যাথোড, ঋণাত্মক তড়িৎদ্বার। এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা ঋণাত্মক তড়িৎদ্বার। এখন তোমার সোডিয়াম প্লাস, তারপরে তোমার হলো এইচ প্লাস আলাদা হয়ে যাচ্ছে, ক্লোরাইড মাইনাস এবং ওএইচ মাইনাস আলাদা হয়ে যাচ্ছে, যাচ্ছে না, এর ভিতর দিয়ে তড়িৎ যাওয়ার কারণে যাচ্ছে না। এখন ঘটনা হলো যে কে আগে যাবে কোথায়, এটাই হলো আমাদেরকে মূলত কি করতে হবে বলতো, মূলত বুঝাইতে হবে। এটাই তোমাদেরকে এখন আমি এখানে লিখবো, এটাই পরীক্ষার খাতায় এইভাবে লিখবা। দেখো এখানে তোমার বিক্রিয়ায় ছিল, তো অ্যানোডে কে যাবে, অ্যানোডে তোমার হলো ঋণাত্মক আয়ন যাবে। ঋণাত্মক আয়নের মধ্যে কে যাবে আগে বলতো, ক্লোরাইড আয়ন। এই যে ক্লোরাইড আয়ন কি করতেছে, কাছে 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 চলে গেছে, ঠিক আছে। আর দূরে কে আছে, দূরে ওএইচ মাইনাস ঘুরে বেড়াচ্ছে, দূরে ওএইচ মাইনাস ঘুরে বেড়াচ্ছে। কারণ কি, এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি হওয়া সত্ত্বেও ক্লোরাইডের ঘনমাত্রা বেশি ছিল, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। এরপর দেখো এখানে কে থাকবে, এখানে তো তোমার হলো নেগেটিভ তড়িৎদ্বার। এখানে কারা কারা যাবে, এখানে শুধুমাত্র হাইড্রোজেন যাচ্ছে। কেন হাইড্রোজেন যাচ্ছে, কারণ হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সোডিয়ামের থেকে বেশি। সোডিয়াম কি করতেছে, একটু দূরে দূরে থাকতেছে, সোডিয়াম কি করতেছে, একটু দূরে দূরে থাকতেছে। ক্লিয়ার? এই তো, তার মানে আমার অ্যানোডের যদি আমি বিক্রিয়ার কথা বলি, আমি যদি অ্যানোডের বিক্রিয়ার কথা যদি বলি, অ্যানোডের বিক্রিয়া কি ঘটবে, অ্যানোডে তোমার হলো এই যে ক্লোরাইড আয়ন আছে না, এই যে ক্লোরাইড, ভালো করে বুঝো, একবার বুঝলেই কমপ্লিট। এই যে ক্লোরাইড আয়ন আছে না, এই ক্লোরাইড আয়ন কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। এই যে ইলেকট্রন ত্যাগ করে ফেললো, ত্যাগ করে কি করবে বলতো, এই যে ক্লোরিনে পরিণত হয়েছে। আর ক্লোরিন তো এক পরমাণুক না, ক্লোরিন হলো মুক্ত অবস্থায় থাকতে গেলে তাকে হলো দ্বিপরমাণুক অবস্থায় থাকতে হয়। তো এরকম আরেকটা ক্লোরিন কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, এই যে ক্লোরিনে পরিণত হবে। তো আলটিমেটলি কি হলো, Cl2 হলো, তাই তো। এখন ক্যাথোডের ক্ষেত্রে কি বলবো বলতো, এই যে ক্যাথোডের ক্ষেত্রে আমি কি বলতে পারি, ক্যাথোডের ক্ষেত্রে, ক্যাথোডে কি হয়, যে হাইড্রোজেন আছে না, তো হাইড্রোজেন তো একটা ইলেকট্রন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। হাইড্রোজেন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে এইচ হলো। কারণ হাইড্রোজেনও হলো দ্বিপরমাণুক, হাইড্রোজেন একা থাকতে পছন্দ করে না। তো এই যে তোমার হলো হাইড্রোজেন আর হাইড্রোজেন দুইটা, মানে আরো একটা হাইড্রোজেন আমি এভাবে বলতে পারি যে আরেকটা এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করে এইচ এ গ্রহণ ঘটিত হলো, এই যে H2। এই তো অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া শেষ। খুবই মজার, মানে বিক্রিয়া একবার তুমি দুই পরমাণু সিএস 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 হাবিবা ওয়াফিএস এগুলা মাথায় রাখতে হবে, দ্বিপরমাণুক। হ্যাঁ, এটা হলো 8 নম্বর চ্যাপ্টার। ওকে, সো আমরা আগের টপিকে গেলাম। প্লিজ এই ছকটা একটু মুখস্থ করবা। হ্যাঁ, এটা সক্রিয়তা সিরিজ, একটু মুখস্থ করবা। ক্যাটায়ন এবং অ্যানায়ন এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, ঘনমাত্রা দেখো, তোমার হলো একটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হলো যে টপিকটা কই গেল, তড়িৎ বিক্রিয়া 184 185। হ্যাঁ, তোমার এই যে এখানে একটা কথা একটু দাগায় রাখবা। হ্যাঁ, 125 নম্বর পেজের উপরের দিকে চিত্রটা, নিচের দিকে চিত্রটার সাথে দেখো একটা লেখা আছে, দেখো যে কোন দ্রবণে একের অধিক প্রকারের ক্যাটায়ন এবং অ্যানায়ন উপস্থিত থাকলে ক্যাথোডে কোন ক্যাটায়ন আগে যাবে, চার্জ মুক্ত হবে, বা অ্যানোডে কোন অ্যানায়ন আগে গিয়ে চার্জ মুক্ত হবে। তিনটি বিষয় দেখো, তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। তিনটা বিষয় কি কি বলতো, ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। তিনটা বিষয়, কয়টা বিষয়, তিনটা। এটা এমসিকিউতে আসবে, কয়টা বিষয়, তিনটা বিষয়। ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, সেকেন্ড অপশনটা হলো তোমার ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব, থার্ডটা হলো তড়িৎদ্বারের প্রকৃতি,
ঠিক আছে, এর মধ্যে প্রথম দুইটা আমাদের খুব বেশি লাগে, থার্ড নাম্বারটা খুব বেশি লাগে না। তো 2 নাম্বারটা দেখো আমরা অলরেডি দুইটা পড়ে ফেলছি। আমাদের এটা হলো তোমার সক্রিয়তার সিরিজ আছে, সিরিজটা বললেই তুমি এটা বানায় লিখতে পারবা। তো অ্যানায়ন এবং ক্যাটায়নের ঘনমাত্রার প্রভাব। দ্রবণে একের অধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতার চেয়ে ঘনমাত্রার প্রভাব অনেক বেশি কার্যকর। এই কারণে কিন্তু মনে করে দেখো হাইড্রোক্সিল আয়নের এই তোমার প্রবণতা অনেক বেশি হওয়া সত্ত্বেও ক্লোরাইড আয়ন কিন্তু আগে চার্জ মুক্ত করছে। তো কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যানায়ন তোমার হলো ক্লোরাইডের ঘনমাত্রা হবে 0.1 মোলার। আচ্ছা, অন্যদিকে পানির বিয়োজনে উৎপন্ন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 10⁻⁷ মোলার। এটা হলো এমসিকিউর জন্য দাগাবা, এই লাইনটা দাগাও, এমসিকিউর জন্য দাগাও, যে কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যানায়ন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? 0.1 মোলার। অন্যদিকে পানি তুমি যদি বিয়োজন করো সেক্ষেত্রে হলো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দাঁড়াচ্ছে হলো তোমার 10⁻⁻7 মোলার। সো অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের চেয়ে অনেক বেশি, ঠিক আছে, প্রায় 10⁶ গুণ বেশি। কত গুণ? 10⁶ গুণ বেশি, ঠিক আছে। এটা আবার আসতে পারে। চার্জ মুক্ত হওয়ার প্রবণতার সারিতে হাইড্রোক্সিল আয়নের অবস্থান ক্লোরাইড আয়নের চেয়ে নিচে হওয়ায় হাইড্রোক্সিল আয়নের আগে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ক্লোরাইড আয়ন কি করবে? আগে চার্জ মুক্ত হবে। জাস্ট এতটুকু ব্যাখ্যাটা পড়বা। এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট ভাইয়া? এখান থেকে ওই একটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে পানি বিয়োজন কালে তোমার হলো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? 10⁻⁷ মোলার। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর দেখো তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বারের প্রকৃতি অনেক সময় চার্জ মুক্ত হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে দুইটা নিয়মের ব্যতিক্রম ঘটায়। তোমরা দেখেছো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে দুই ধরনের ক্যাটায়ন থাকে, একটা হলো সোডিয়াম প্লাস এবং আরেকটা হলো তোমার হাইড্রোজেন প্রোটন, ঠিক আছে, বা হাইড্রোজেন আয়ন। যদি প্লাটিনাম তড়িৎদ্বারী, যে এখানে ব্যাখ্যাটা এটা খ নম্বরে অনেক সময় আসে, হ্যাঁ, এটা খ নম্বর আসে। তো এই কথাটা থেকে লিখতে হবে, যদি আমরা সোডিয়াম ক্লোরাইড এবং এই যে তোমার পানি বিয়োজনের ক্ষেত্রে যদি এখানে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী তোমার হলো হাইড্রোজেন চার্জ মুক্ত হয়ে H2 গ্যাস উৎপন্ন হয়। আর যদি তোমার পারদকে ক্যাথোড, মানে পারদ বলতে Hg, ঠিক আছে, Hg ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, সেখানে তোমার সোডিয়াম আয়ন আগে চার্জ মুক্ত হবে। এতটুকু জাস্ট মনে রাখবা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। খ নম্বর কোশ্চেন আসলে এই দুইটা লাইন তোমাকে লিখতে হবে, যে আমি যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে কিন্তু সেখানে তোমার কেই যাবে, হাইড্রোজেন গ্যাসই যাবে বা হাইড্রোজেন আয়নই যাবে, সেখানে যে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। আর যদি আমি পারদ তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু দেখো হাইড্রোজেন আয়ন না গিয়ে সোডিয়াম আয়ন যাবে। জাস্ট এতটুকু, আর কিছু পড়া লাগবে না। আচ্ছা, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, এটা একটু দেখে রাখতে পারো যে বিশুদ্ধ পানিকে তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষণ কোষে নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড এবং ক্যাথোড ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় মানে যাতে কোনোভাবে তার প্রভাবিত হতে না পারে। এক্ষেত্রে প্লাটিনাম ধাতুর পাত অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করা যেতে পারে। সামান্য পরিমাণ তোমার হলো পানির পরিমাণ নিয়ে এখানে আয়নিত অবস্থায় করবা, যদি পানিকে ভাঙো হাইড্রোজেন আয়ন এবং তোমার হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। এতটুকু, আর কিচ্ছু যোগ করতে হবে না। তারপর পানির বিয়োজন মাত্রা বৃদ্ধি করার জন্য পানিতে কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায়। এখন ব্যাটারির মাধ্যমে প্রবাহিত করলে অ্যানোডে হাইড্রোক্সিল আয়নকে আকর্ষণ করে, ক্যাথোড হাইড্রোজেন আয়নকে হাইড্রোজেনে তোমার হলো আকর্ষণ, মানে ক্যাথোডে কি আকর্ষণ হবে? ক্যাথোড তো সবসময় পজিটিভ কে মানে হলো তোমার ক্যাটায়নকে আকর্ষণ করবে। ক্যাটায়ন গেছে, তড়িৎদ্বার দুইটিতে নিম্নরূপ বিক্রিয়া ঘটে। ক্যাথোড তড়িৎদ্বারে দেখো প্রোটন গেছে, মানে হলো তোমার ক্যাটায়ন গেছে, সেখানে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করছে। আবার অ্যানোডের তড়িৎদ্বারে কি হয়? জারণ ঘটে, সেখানে কারা যাবে? হাইড্রোক্সিল আয়ন যাবে। হাইড্রোক্সিল আয়ন গিয়ে সেখানে ইলেকট্রনটা কি করবে? ছেড়ে দিবে, ঠিক আছে। ওই ইলেকট্রনটাই তোমার হলো ক্যাথোডে গিয়ে কে গ্রহণ করবে? প্রোটন গ্রহণ করবে। এই তো শেষ, এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, জাস্ট রিডিং দিবা কি কি কাজে ব্যবহার করা যায়। তড়িৎ বিশ্লেষণ তোমার হলো ধাতু নিষ্কাশনে ব্যবহার করা যায়, রিডিং দিবা। ধাতু নিষ্কাশনে ব্যবহার করা যায়, তারপরে তোমার হলো ধাতু বিশুদ্ধকরণে ব্যবহার করা যায়, এটাও রিডিং দিবা, ঠিক আছে। খ নম্বর কোশ্চেন এগুলো আসতে পারে। ইলেকট্রোপ্লেটিং, এটা একটু ভালো করে পড়বা। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এটা খ নম্বরে আসে, ঠিক আছে, ভালো করে এটা একটু রিডিং দিবা। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ কি প্রলেপন, এটা ভালো করে একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে তোমার হলো তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থ বাণিজ্যিক ব্যবহার, এটা রিডিং দিবা। তেমন এখান থেকে কিছু আসে না, তেমন কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে, রিডিং দিবা জাস্ট। আর এই যে এরপরে টপিকটা ইম্পর্টেন্ট 8.4, এটা পরে আমরা হলো এই চ্যাপ্টারে শেষ, ঠিক আছে। দুইটা টপিক আছে, একটা হলো গ্যালভানিক সেল, ড্যানিয়েল সেল, আর একটা হলো ড্রাই সেল, শেষ তারপরে টপিক। ওকে, এই তো।
লবণ সেতুর ব্যবহার, লবণ, আরে চ্যাপ্টার বিশাল বড়, শেষ করতে গেলে শেষ করা যায় না রে, একটা লেকচারে 1.5 ঘন্টা তো লাগেই। আচ্ছা চলো দ্রুত শেষ করি। লবণ সেতু পড়তে হবে এখানে। আমি জাস্ট দুইটা জিনিস তোমাকে এখান থেকে পড়ে দিব, বাকিগুলো রিডিং দিবা বাসায়, ঠিক আছে? দেখো গ্যালভানিক সেলটা বা ভোল্টাইক সেল, এটা ভালো করে পড়তে হবে। গ্যালভানিক সেল বা ভোল্টাইক সেল, গ্যালভানিক সেল বা ভোল্টাইক কোষ তোমার সেই সকল কোষ যেখানে কোষের ভিতরে পদার্থ সময় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তোমার এখানে আসলে কোন রকম কি হয় না, তোমার হলো ব্যাটারির দরকার হয় না, কোন রকম ব্যাটারির দরকার হয় না, বাইরে থেকে কোন রকম কোনো কিছু উৎস দরকার হয় না, এরা নিজেরা নিজেদের ভিতরে বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপাদন করে। এই জন্য এটাকে নাম বলা হয় তোমার ভোল্টাইক সেল বা তোমার হলো কি গ্যালভানিক সেল। তো দেখো গ্যালভানিক কোষে সাধারণত ভিন্ন মৌল দিয়ে তৈরি দুটো ইলেকট্রোডকে দুটি ভিন্ন পাত্রের তোমার হলো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের মধ্যে আংশিক ডোবানো থাকে, ঠিক আছে? গ্যালভানিক বা ভোল্টাইক কোষে একটি তড়িৎদ্বার যে ধাতু দিয়ে তৈরি, তড়িৎদ্বারটিকে সেই ধাতুর কোনো লবণের তোমার হলো দ্রবণে রাখতে হয় যাতে তড়িৎ বিশ্লেষ্যে ওই ধাতুর আয়ন থাকে। যেমন কপার ধাতুর দণ্ড দিয়ে তড়িৎদ্বার তৈরি করা হয়, তবে ওই দণ্ডকে কপার সালফেট দ্রবণে রাখতে হবে। তুমি যদি জিঙ্ক ধাতুর দণ্ড নিয়ে তুমি কাজ করো, তাহলে দ্রবণটাতে তোমার জিঙ্ক সালফেট বা জিঙ্কের কোনো দ্রবণ রাখতে হবে যাতে জিঙ্ক কি থাকে, তোমার হলো ধাতুটা থাকে। আচ্ছা কি বলছো রাফসান স্যার, একটু ব্রেক দেন। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, এই যে এই তোমার গ্যালভানিক সেলের আগ পর্যন্ত এই পর্যন্ত যেহেতু আমরা পড়ছি, একটু ব্রেক দিলাম তোমাদেরকে, ঠিক আছে? একটু ব্রেক দিলাম, জাস্ট অনলি 5 মিনিটস এর একটা ব্রেক, ওকে? জাস্ট 5 মিনিটের একটা ব্রেক। আমি একটু চিত্রটা আঁকি, হ্যাঁ? দেখো গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেল, গ্যালভানিক সেল আমি একবার চিত্র দিয়ে বুঝাই দিব। গ্যালভানিক কোষ, ওকে? আচ্ছা আমরা গ্যালভানিক সেলের এখন চিত্র আঁকবো। সবাই আই থিঙ্ক আমাকে দেখতে পাচ্ছ? ইয়েস, ব্যাক। সবাই সবাই একটু মনোযোগ দাও। আমরা গ্যালভানিক সেলটা জাস্ট 3 থেকে 4 মিনিট লাগবে, হ্যাঁ? তো গ্যালভানিক সেলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল সেটা হলো এখানে থেকে এখানে হলো তোমার বাইরে থেকে কোনো বাইরের উৎস লাগে না। কি মনে রাখবা? বাইরের উৎস লাগে না। বাইরের উৎস বলতে লাগে না, ঠিক আছে? মানে হলো কোনো ব্যাটারি লাগে না। উৎস বলতে আমি কি বুঝাইছি? ব্যাটারি লাগে না, ঠিক আছে? তার মানে নিজেরাই নিজেদের ভিতরে কি করে? বিদ্যুৎ উৎপাদন করে। সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হলো তোমার একটা লবণ সেতু লাগবে। কি লাগবে? একটা লবণ সেতু, বা এটাকে আমরা বলি সল্ট ব্রিজ, ঠিক আছে? একটা সল্ট ব্রিজ লাগবে। এই দুটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। তো চলো ভাই এখন একটা চিত্র আঁকি। চিত্রটা দেখো আমার সাথে সাথে। এখানে আমরা একটা, এটা কি আঁকা যায় দেখি তো? হ্যালো, আই থিঙ্ক দেখা যাচ্ছে। দেখো দুইটা আমরা কি নিছি? টেস্ট টিউবের মতো নিছি। দুইটা কি নিছি? দুইটা টেস্ট টিউবের মতো নিছি। এখন ঘটনা হলো যে আমি বলছি যে দেখো গ্যালভানিক সেলে কিন্তু একটা স্পেশালিটিস আছে। কিরকম? সেই স্পেশালিটিটা হলো যে গ্যালভানিক সেলে বাইরে থেকে কোনো রকম ব্যাটারি লাগে না বিদ্যুৎ চালানোর জন্য। এদের ধরো আমি এখানে কিসের দ্রবণ নিছি? ধরো আমি এখানে দ্রবণ নিছি, ধরো জিঙ্কের দ্রবণ নিছি। এখানে ধরো আমি জিঙ্ক সালফেটের একটা দ্রবণ নিছি। কিসের দ্রবণ নিছি বলতো? এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ নিছি। তার মানে এখানে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বটা কিসের? দ্বন্দ্বটা হলো তোমার জিঙ্কের দ্বন্দ্ব। ভালো করে বুঝো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে এখানে আমি কিসের দ্রবণ নিছি? ধরো এখানে আমি কপার সালফেটের দ্রবণ নিছি। আমার এখানে কিসের দ্রবণ আছে? ধরো এখানে কপার সালফেটের দ্রবণ আছে। তাহলে এখানে আমার দ্বন্দ্বটা কিসের হবে বলতো? এখানে দ্বন্দ্বটা হলো কপারের দ্বন্দ্ব, ঠিক আছে? এখন ঘটনা হলো তুমি যখন এই ধরো এই যে দ্বন্দ্বটাকে একটা তার দিয়ে যুক্ত করছো, একটা তার দিয়ে যুক্ত করছো, ঠিক আছে? একটা তার দিয়ে যুক্ত করছো। আচ্ছা ঠিক আছে, যুক্ত করছো। এখন ঘটনা হলো যুক্ত যখন করছো, এখানে তো তোমার কি ছিল? এখানে তোমার জিঙ্ক সালফেটের দ্রবণ ছিল না? এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ ছিল, এখানে কপার সালফেটের দ্রবণ ছিল, হ্যাঁ ঠিক আছে? তো এখন ঘটনা হলো যে জিঙ্ক সালফেটের দণ্ড, এই যে জিঙ্ক কি করে? ইলেকট্রন ত্যাগ করে। এটা তো অ্যানোড আকারে আছে, যদিও এটাকে অ্যানোড আমরা ডিরেক্ট বলতে পারবো না। এটা যদি অ্যানোড আকারে ধরে নাও তাহলে হলো এই ইলেকট্রন ত্যাগ করতেছে। আর এখানে কি করবে? এ ক্যাথোড আকারে আছে, ইলেকট্রন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। একে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার আয়নে পরিণত হবে। তার মানে এ কি করবে? জিঙ্ক 2+, ঠিক আছে? ইলেকট্রন এদিক দিয়ে যাবে, ইলেকট্রন যাচ্ছে। তো এখন ইলেকট্রন যে যাচ্ছে আদৌ যাচ্ছে কিনা এটা বোঝার জন্য আমি কি করব? তো এখানে কি করব? আমি একটা বাতি লাগাই দিব। এখানে কি করব?
যে আসলে এখানে কি হচ্ছে তোমার, ঠিক আছে, বাতি লাগাই দিব, ঠিক আছে, বাতি লাগাই। তো ইলেকট্রন যখন এদিক দিয়ে যাচ্ছে, ভালো করে বুঝো, ইলেকট্রন যখন যাচ্ছে 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 যাচ্ছে, এখানে কপার 2+ ছিল, কপার কি ছিল, 2+ আয়ন ছিল। তো কপার 2+ আয়ন কি করে, কপার আয়ন গঠন মানে হলো কপারে পরিণত হয়, ইলেকট্রন তো গ্রহণ করে। তো এখানে কি ঘটবে ভালো করে বুঝো, এখানে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে এই যে জিঙ্ক 2+ আছে না, ইলেকট্রন ত্যাগ করে এই জিঙ্কটা কি করবে, এখানে চলে যাবে। এখানে প্রকৃতিতে কে ঘোরাঘুরি করবে বলতো, এখানে সালফেট আয়ন ঘোরাঘুরি করবে। এখানে জিঙ্ক 2+ চলে যাচ্ছে, জিঙ্ক 2+ এর গায়ে গায়ে জমা হবে, ঠিক আছে, এর গায়ে গায়ে জমা হবে। আর এখানে কপার সালফেটের মধ্যে কি, এই যে দুইটা ইলেকট্রন আছে না, এই যে দুইটা ইলেকট্রন যে গ্রহণ করবে, তো গ্রহণ কে করবে, তো গ্রহণ করবে এখানে কপার, এখানে গায়ে কে, কপার, ঠিক আছে। কপার কি করবে, ঘোরাঘুরি করবে, কপার যখন ইলেকট্রন, তো এখানে সালফেট আয়নটা ঘোরাঘুরি করবে। তো সালফেট আয়ন কেমনে ঘোরাঘুরি করবে, সালফেট কি করবে, এখানে তো তোমার দুইটা 2+ আকারে ছিল সালফেট, আমরা কি জানি SO4 2-, ঠিক আছে। তো SO4 2-, এখানে SO4 2- ঘোরাঘুরি করতেছে। এখন ঘটনা হলো, এই যে সালফেট, এই সালফেট মূলত কে অ্যাট্রাক্ট করবে, এ তো তোমার নেগেটিভ পজিটিভ, তাই না। তো এই তড়িৎদ্বারটা কি, তড়িৎদ্বারটা হলো পজিটিভ তড়িৎদ্বার, এ কাকে আকর্ষণ করবে, এ করবে সালফেটটাকে আকর্ষণ। তো সালফেট কি করবে, এই জায়গায় একদম এই তড়িৎদ্বারের গা ঘেঁষে এই তড়িৎদ্বারের মধ্যে জমা হবে, সালফেট 2+ চলে যাবে। এই যে জিঙ্ক আমি আলাদা করে রেখেছি না, এই পুরো পাত্রের মধ্যে জিঙ্ক কি 2+ কি করবে, ঘোরাঘুরি করবে, জিঙ্ক 2+ আর যাইতে পারে না তখন। কারণ কি, এই যে সালফেট কি করছে, যেহেতু নেগেটিভ, আর এই তড়িৎদ্বার হলো পজিটিভ তড়িৎদ্বার, তো এই কি করবে, তোমার হলো সালফেটকে আকর্ষণ করবে। তো সালফেট কাছাকাছি গিয়ে ইলেকট্রন ত্যাগ করে দিবে, ওই ইলেকট্রনটা এদিকে পাস হয়ে তোমার হলো এই যে কপার 2+টা গঠন করবে। এখন এখানে হলো তোমার কি, সালফেট চারপাশে ঘোরাঘুরি করতেছে, আর কপার কি হয়েছে, কপার এই যে জোড়া লেগে গেছে। তো এখানে সালফেট ঘোরাঘুরি করতেছে, আর এখানে জিঙ্ক 2+ ঘোরাঘুরি করতেছে, একটা বিশাল ঝামেলা। ভালো করে বুঝো, এখানে একটা বিশাল ঝামেলা, মানে আয়নের ইমব্যালেন্স। তাহলে সল্ট ব্রিজের কাজ কি, সল্ট ব্রিজের এখানে ডেফিনেটলি একটা কাজ আছে। তাহলে দেখো এখানে একটা মানুষকে আমি দিব, তো এই যে এই জায়গায় জিঙ্ক 2+ ঘোরাঘুরি করতেছে পাত্রের মধ্যে, আর এই জায়গায় সালফেট 2- ঘোরাঘুরি করতেছে পাত্রের মধ্যে। ভালো করে বুঝো, এখানে কপার সালফেট ছিল, এখানে জিঙ্ক সালফেট ছিল, এই তড়িৎদ্বার তোমার হলো সালফেট আয়নকে আকর্ষণ করছে, জিঙ্ক ঘোরাঘুরি করছে। এই এই তড়িৎদ্বার কপারকে আকর্ষণ করছে, সালফেট ঘোরাঘুরি করতেছে। সালফেট তখন ঘোরা মানে হলো কোথায় যাবে এখন, সালফেট, সালফেট তো নেগেটিভ, তাকে তো পজিটিভের সাথে আকর্ষণ করতে হবে, তাই না। তো এখানে তো সে পজিটিভ তড়িৎদ্বার পাচ্ছে না, কারণ এই তড়িৎদ্বারটাই তো মূলত নেগেটিভ তড়িৎদ্বার এখানে আছে। এখন তোমার এই যে একটা আয়নের ইমব্যালেন্স, এখানে তোমার জিঙ্ক ঘোরাঘুরি করতেছে, এখানে সালফেট ঘোরাঘুরি করতেছে, আয়নের একটা ইমব্যালেন্স হয়ে গেছে না। সবাই তো আর তোমার সমান অবস্থায় নেই, এখানে তোমার হলো মনে করো সালফেট ওখানে গিয়ে তোমার জোড়া লাগিয়ে গেছে তড়িৎদ্বারের সাথে, এখানে কপার তড়িৎদ্বারের সাথে গায়ে লেগে গেছে, মুক্ত হয়ে যাওয়ার কারণে সালফেট ঘোরাঘুরি করছে। তো এখন কি করবে, এখন এই রকম একটা ইউ আকৃতির কি হয়েছে, একটা এরকম ইউ আকৃতির কি করব আমরা, একটা ব্রিজ দিব, কি দিব, একটা ব্রিজ দিব। কিসের ব্রিজ দিব, ব্রিজটা হবে তোমার পটাশিয়াম ধরো ক্লোরাইডের, যেটাকে আমরা সল্ট ব্রিজ বলি। কি এটাকে আমরা কি বলি, সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজের কাজ বা সেতু, লবণ সেতু, লবণ সেতুর কাজটা মনে রাখবে এরকম, ভ্যানিস দিয়ে, শর্ট ফর্মে ভ্যানিস দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা, ভ্যানিস দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবো বলতো, ভ্যানিস দিয়ে মনে রাখবো, ঠিক আছে। এতটুকু বুঝছো, লবণ সেতুর এখন কাজ কি, লবণ সেতুর কাজ এখন হলো তোমার যে এই যে তোমার বাইরের দিকে মানে হলো দ্রবণের মধ্যে ঘোরাঘুরি করতেছে যে আয়নগুলো, এটাকে ব্যালেন্স করা। তো ভ্যানিস দিয়ে মনে রাখবো, কিভাবে মনে রাখবো, ভে দিয়ে মনে রাখবো, তোমার হলো ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য, কিসের ভারসাম্য বলতো, আয়নের ভারসাম্য, আয়নের ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে। আচ্ছা, দুন্তান্ন বা নি দিয়ে তোমার নিরপেক্ষতা রক্ষা করা, নিরপেক্ষতা রক্ষা করা, নিরপেক্ষতা রক্ষা করা, এগুলা লিখো, লিখে রাখো, রক্ষা করা। আর দন্তা স দিয়ে তোমার, দন্তা স দিয়ে হলো তোমার
সাম্যতা বা সংযোগ স্থাপন করা। ঠিক আছে, দুইটার মধ্যে এই যে এই যে বিকারটা, এই যে বিকারটা দুইজনের মধ্যে কি করবে? সংযোগ স্থাপন করবে, দুইজনের মধ্যে সংযোগ স্থাপন করবে। আর সেতুর কাজই তো তোমার সংযোগ স্থাপন করে, এটা মনেই থাকবে। ঠিক আছে, এখন লবণ সেতুর মধ্যে ঘটনাটা কি হয় আমি একটু বলি, হ্যাঁ, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো এতটুকু চিত্র তো তোমরা বুঝছো, জি বুঝছি। লবণ সেতুর মূলত কাজটা কি? লবণ সেতুর কাজ তো ভারসাম্য রক্ষা করা। কিসের ভারসাম্য রক্ষা করা? এখানে মানে উদ্বৃত্ত আয়নের ভারসাম্য রক্ষা করা, নিরপেক্ষতা রক্ষা করা, আর হলো সংযোগ স্থাপন করা। এখন পটাশিয়াম ক্লোরাইডকে নিচে ধরো লবণ সেতু আকারে। তো পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কারা কারা আছে? K+Cl-, রাইট? জি। এখন প্রকৃতিতে কারা কারা ঘোরাঘুরি করতেছে বলতো? জিঙ্ক 2+ ঘোরাঘুরি করতেছে, আর হলো সালফেট 2- ঘোরাঘুরি করতেছে। জি ভাইয়া, ঘোরাঘুরি করতেছে। এখন কি করে যে লবণ সেতুর পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের সাথে তোমার কি করে? বিক্রিয়া করে। তাহলে নেগেটিভ চার্জের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? K2SO4, মানে পটাশিয়াম সালফেট তৈরি করে ফেললো। তার মানে কি এই জায়গায় আয়নটা মিনিমাইজ হয়ে গেল। আবার ওইদিকে তো তোমার হলো জিঙ্ক 2+ নেগেটিভ পটাশিয়াম ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করবে, তাহলে কি তৈরি করবে বলতো? জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। তার মানে দেখো এখানে আর আয়ন অবশিষ্ট থাকলো না, এখানে আসলে আয়ন আর অবশিষ্ট থাকলো না। এই যে লবণ সেতু আসার পর তাদেরকে কি করলো? আয়নগুলোকে মিনিমাইজ করে ফেললো। এটাই হলো তোমার লবণ সেতুর কাজ। গ্যালভানিক সেলে এদিক দিয়ে যখন তোমার ইলেকট্রন যায়, বাতিটা জ্বলে ওঠে, কিন্তু ঘটনা হলো এখানে আয়নের কিছু উদ্বৃত্ত অংশ অবশিষ্ট থাকে। তো এদেরকে আসলে ব্যালেন্স করার জন্য, ভারসাম্যতা রক্ষা করার জন্য কাকে আনতে হয়? এই লবণ সেতুকে আনতে হয়। তো লবণ সেতু অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, তোমার পটাশিয়াম ক্লোরাইড হতে পারে। ওকে, তো এইগুলো হতে পারে। তো এদের মধ্যে তোমার পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে। আয়নের মধ্যে পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। এইভাবে সে কি করবে? আয়নের ব্যালেন্স করবে। ঠিক আছে, আই থিংক তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে, ভ্যানিস, ইয়েস ভ্যানিস। ভ্যানিস দিয়ে মনে রাখবা ভারসাম্যতা রক্ষা করা, নিরপেক্ষতা রক্ষা করা, আর দন্ত্যসন্ধি হলো তোমার সংযোগ স্থাপন করা। এটাই তোমার এখানে লেখা আছে। এই যে তোমার হলো ইউ আকৃতির লবণ সেতু, আকৃতিটা কিরকম এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আকৃতিটা কিরকম? এই লবণ সেতুর আকৃতি হলো তোমার ইউ আকৃতির লবণ সেতু। ঠিক আছে, লবণ সেতু আকৃতি কিরকম? ইউ আকৃতির লবণ সেতু। পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, এখানে আরেকটা মনে রাখতে পারো অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে। দুইটাই তুমি লিখে রাখতে পারো, হ্যাঁ, খাতার মধ্যে। এই তো ড্যানিয়েল সেলও ঠিক সিমিলার। এখানে জাস্ট প্রথম লাইনটা একটু মনে রাখবা যে জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালের দিকে এই কোষটি প্রথম আবিষ্কার করেন। তার সম্মানে এই কোষের নামকরণ করা হয়েছিল ড্যানিয়েল সেল। দুইটা কাঁচ বা চীনামাটির পাত্রকে, যেটা মাত্র আমি করছি সেম, ঠিক আছে, সেম চিত্র। এই যে দেখো তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, জাস্ট বিক্রিয়াটা দেখবা একই রকম বিক্রিয়া। এখানে জাস্ট হলো জিঙ্কের পাত্র অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে ক্যাথোড হিসেবে কপার পাত্র, কপার সালফেট দ্রবণ ছিল, জিঙ্ক সালফেটের দ্রবণ ছিল। কপার ক্যাথোডে কি করছে? 2+ ওই যে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কপার মুক্ত হয়ে গেছে। আর সামগ্রিক কোষ বিক্রিয়ায় জিঙ্ক কি করছে? কপারের সাথে বিক্রিয়া করে জিঙ্ক 2+ হয়ে গেছে, কপার মুক্ত হয়ে গেছে আলটিমেটলি। আর অ্যানোডে হয়েছে তোমার জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, জিঙ্ক তড়িৎদ্বার ইলেকট্রন ত্যাগ করছে কারণ তার মধ্যে জারণ ঘটে। ইজি, জাস্ট একবার রিডিং দিবা, লবণ সেতু কাজটা ব্যাখ্যা করবে, এই যে চিত্র। ঠিক আছে, আচ্ছা সামনের দিকে যাই। তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক সেলের মধ্যে পার্থক্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিসের জন্য? গ, ঠিক আছে, গ নম্বরের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? গ্যালভানিক কোষের তড়িৎদ্বার, জাস্ট রিডিং দিবা। জিঙ্কের তড়িৎদ্বারের কাজ কি? জাস্ট এখানে আমি যা মুখে বলছি সবকিছুই আছে এখানে। আচ্ছা, এখানে তড়িৎদ্বার সম্পর্কে, এই যে তড়িৎদ্বার কিভাবে লেখা যায় এবং ক্যাথোড তড়িৎদ্বার, গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার কোনটা, এটা একটু এই টপিকটা একটু ভালো করে রিডিং দিবা, একটা স্টার চিহ্ন দিবা, হ্যাঁ। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে ফর এমসিকিউ। দুইটি তড়িৎদ্বার দিয়ে কোনো গ্যালভানিক সেল তৈরি করলে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড হবে তা নির্ভর করে সেগুলো কোন মৌল দিয়ে তৈরি, সেগুলো কোন মৌল দিয়ে তৈরি তার উপর। তড়িৎ রাসায়নিক সারির উপরের দিকে অবস্থিত সক্রিয় মৌলগুলো সাধারণত কি হবে বলতো? অ্যানোড হবে। সক্রিয় মৌলগুলো অ্যানোড হবে, বেশি সক্রিয় গুলো। এবং তড়িৎ রাসায়নিক সারির নিচের দিকে অবস্থিত অপেক্ষাকৃত কম সক্রিয় মৌলগুলো দিয়ে তৈরি হবে তোমার হলো ক্যাথোড। কারণ জিঙ্ক ইজ মোর অ্যাক্টিভ দেন কপার, এই কারণে তোমার কপারের তড়িৎদ্বারটা ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে, জিঙ্কের তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়েছে। এই তো। আর এখানে কিভাবে লেখা হয় দেখো, যখন তড়িৎদ্বার ব্যবহার করবা, তড়িৎদ্বার যখন ব্যবহার করবা, দেখো আমি একটু আলাদা করে লিখি। দেখো যখন তুমি তড়িৎদ্বার হিসেবে লিখবা, তখন ধরো এটা হলো মুক্ত মৌল, এটা তুমি হলো কি ধাতু হিসেবে ব্যবহার করতেছো, সে কি করবে?
জিঙ্ক 2+ যখন করলো, এটা তোমার হলো তড়িৎদ্বার। ঠিক আছে, এই যে দেখো তড়িৎদ্বার, কপারের তড়িৎদ্বার, আয়রনের তড়িৎদ্বার, ফেরাস, ঠিক আছে, সিলভারের তড়িৎদ্বার। ওকে, এই যে এখানে তোমার কপার ধাতু এবং সিলভার ধাতু তড়িৎদ্বার দিয়ে গ্যালভানিক কোষ তৈরি করা হলে এক্ষেত্রে কপার ধাতু তড়িৎদ্বারটি অ্যানোড হবে, কারণ কপারের থেকে সিলভার কম সক্রিয়। ওকে, সিলভার ধাতু তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে, কারণ সক্রিয়তা সিরিজ। এই যে সক্রিয়তা সিরিজটা এখানে দেখতে পারো, আর আমি তোমাদেরকে সক্রিয়তা সিরিজ লিখেও দিছি। কেনাকে মেকে এবার এলো যেন ফিরে, সুস্মিতাকে পাবে হ্যাঁ, কেবলা হাজি হাজি পেটাবে আমায়। ক্লিয়ার? এই যে এই কিছুক্ষণের ভিতরে ইন্ড হয়ে যাবে। আসমানি নূর স্যার, আপনার হাতে কি হয়েছে? আমার হাতে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক আছে, ওকে 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 ওকে, নেক্সট টপিকে যাই। আমাদের ড্রাই সেল আছে মনে হয় একটা, আরেকটা টপিকে বাকি। আচ্ছা, লবণ সেতুর ব্যবহার তোমাকে অলরেডি বলে ফেলছি। লবণ সেতু অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে, লবণ সেতু তোমার হলো পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, লবণ সেতু তোমার হলো মাঝে মাঝে ক্যালসিয়াম ক্লোরাইডও নিতে পারো, কোনো সমস্যা নাই। মেইনলি হলো একটা লবণ লাগবে এবং দুইটা আয়ন লাগবে, কারণ আয়নের ব্যালেন্স করতে হবে। তো লবণ সেতু বা সেতুর কাজকে আমি ভ্যানিশ দিয়ে তোমাকে বলছি, ভারসাম্যতা রক্ষা করা, নিরপেক্ষতা রক্ষা করা, সংস্থাপন করা। ওকে, আচ্ছা এবার আসো এই টপিকটা একটু এবারের জন্য একটু মনোযোগ দিয়ে পড়বা। হ্যাঁ, এটা গ নম্বর কোশ্চেনে তোমাদের বেলার জন্য একটু 2 স্টার দিবা, বেশি ইম্পর্টেন্ট। তো ড্রাই সেল হলো শুষ্ক কোষ। তো এই শুষ্ক কোষের বেশ কিছু জিনিস একটু পড়ে রাখতে হবে, যে এক ধরনের গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ কেন কথা বলা হয়েছে? কারণ এখানে বাইরে থেকে কোনো রকম উৎস লাগে না, এরা নিজেরাই রাসায়নিক বিক্রিয়া ঘটায় ওখানে বিদ্যুৎ উৎপাদন করে। তো ড্রাই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, সাধারণত টর্চ লাইট জ্বালাতে, রেডিও, টিভি রিমোট, তারপর ধরো মনে করো এসি রিমোট, খেলনা ইত্যাদি জ্বালাতে আমরা ড্রাই সেল বা ব্যাটারি সেলটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, ড্রাই সেলও অ্যানোড এবং ক্যাথোড দ্বারা গঠিত। ক্লাস আছে 6টা 8টা থেকে। জি স্যার, আমার 5 মিনিট লাগবে অনলি। তো দেখো, আচ্ছা ড্রাই সেলের গঠনটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা বাসায় ভালো করে দেখবা। এটা আমরা পেন্সিল ব্যাটারিতে দেখতে পাচ্ছি। দেখো এই যে ড্রাই সেলের উপরের দিকে যে চোখা মাথাটা থাকে টুপির মতো, এটা ধাতব ক্যাপ বলি আমরা, এটাকে কি বলি? ধাতব ক্যাপ বলি। তারপর ধরো মাঝখানে একটা দণ্ড থাকে যেটাকে আমরা কার্বন দণ্ড বলি। কেউ যদি ব্যাটারি কখনো খুলে থাকো এটা দেখতে পাবা। আমরা ছোটবেলায় শয়তানি করতাম, যখন ব্যাটারি যেগুলো শেষ হয়ে যেত, রিমোটের ব্যাটারি বা ধর্ম খেলনার ব্যাটারি গুলো শেষ হয়ে যেত, সুন্দর করে তাদের কাভার গুলো খুলতাম, খুলে ধরো মনে করে এগুলো দেখতাম। তখন তো অত ভালো করে বুঝতাম না, এখন মনে করলে বা মনে পড়লে বুঝি যে ও আচ্ছা, ওটা দণ্ডটা কার্বনের দণ্ড ছিল। এখন এখানে কি কি রাসায়নিক পদার্থ থাকবে এটা একটু মনে রাখতে হবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ও পাতিত পানির কাই। কাই মানে কি? একটা পেস্টের মতো, সবগুলা মিলে একটা পেস্ট আকারে থাকবে। তারপর ধরো এখানে একটা ছোট্ট তোমার হলো সিল থাকবে, ওয়াশার ও সিল থাকবে, বাইরের জ্যাকেট থাকবে, এগুলো সবার বাইরের জ্যাকেট, মানে এটা একটা কাভার। দস্তার পাত্র দেখবা, কাভারটা খুলে একটা পাত্র, দস্তা মানে জিঙ্কের একটা পাত্র দেখতে পাবা, দস্তার পাত্র। আর এখানে তোমার হলো কাগজের একটা পর্দা থাকে, দুটা জিনিসই থাকে। এই তো হলো তোমার। আর নিচের দিকে তোমার হলো মাইনাস যেটা হলো, সেটা হলো তোমার ধাতব বেস। তার মানে উপরে থাকবে ক্যাপ, নিচে থাকবে ধাতব বেস। রাসায়নিক পদার্থ হিসেবে থাকবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তোমার হলো জিঙ্ক ক্লোরাইড, আর হলো পাতিত পানির কাই। আর ডান দিকে হলো ওয়াশার সিল থাকবে। এখানে তারপর হলো বাইরের দিকে জ্যাকেট থাকবে, ভিতরে তোমার দস্তার একটা পর্দা থাকবে, তার সাথে তোমার হলো কাগজের একটা পর্দা থাকবে, আর নিচে থাকবে বেস। আচ্ছা দেখো, এখন ড্রাই সেলে অ্যানোড হিসেবে সাধারণত ধাতব জিঙ্কের তৈরি ছোট কৌটা ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানির কাই। ঠিক আছে, এই যে যেটা পেস্ট আকারে। ঠিক আছে, এরপর জিঙ্কের কৌটাটির মাঝখানে একটি কি দণ্ড থাকবে, এবং দণ্ডটা হলো কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ দুইটা, একটা হলো গ্রাফাইট, একটা হিরোক। ঠিক আছে, আমি নেক্সট দিন তোমাদের সাথে সালফারের রূপভেদ নিয়ে আলোচনা করব, রম্বিক সালফার, এটা নিয়ে আলোচনা করবো। মজার টপিক আছে, ঠিক আছে। এটা নিয়ে একটু, যদিও বইয়ের টপিক না, বাট একটু আমরা আলোচনা করবো, ঠিক আছে, নেক্সট টপিকে। তো কার্বন দণ্ড, যেহেতু আজকে সময় কম, আজকে বললাম না সালফার নিয়ে। কার্বন দণ্ড ক্যাথোডে তোমার হলো, বা কার্বন দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। ওকে, আর অ্যানোড হিসেবে তোমার কাজ করবে যে গ্রাফাইটটা, তাই তো, বা জিঙ্কের কোটার মাঝখানে একটা গ্রাফাইট দণ্ড থাকে। আচ্ছা, ক্যাথোড হিসেবে কাজ করলো যখন কোনো বাল্ব বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুটি প্রান্ত, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত, এর সাথে দুটি তার যুক্ত করা থাকে, তার জিঙ্ক কোটার সাথে, এবং অন্য তার হলো কার্বন দণ্ডের মানে গ্রাফাইটের সাথে যুক্ত থাকে, নিম্নরূপে বিক্রিয়াটা ঘটে। দেখো অ্যানোডে কি ঘটতেছে, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। দেখো জিঙ্ক কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। অ্যানোডে উৎপন্ন দুইটা ইলেকট্রন তারের মধ্য দিয়ে কার্বন দণ্ডে চলে আসে, এবং কার্বন দণ্ডের দুইটা ইলেকট্রন অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন
ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এবং ডাই ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড উৎপাদন করে। এগুলো একটু ভালো করে বাসায় মুখস্থ করবা, বোঝানোর কিচ্ছু না, মনে রাখতে হবে কোনটা কোনটা তৈরি করে। কি কি তৈরি করে দেখো, অ্যামোনিয়াম আয়ন কি থেকে, দেখো অ্যানোডে দুইটা উৎপন্ন হয়, যেখানে দুইটা উৎপন্ন হচ্ছে না, দুইটা ইলেকট্রন, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, দণ্ড চলে আসে, এবং কার্বন দণ্ডে দুইটা ইলেকট্রন অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, আপনার ক্লাস আছে নাকি স্যার? আচ্ছা, এই যে ক্লাস 9 তোমাদের, আমি অলরেডি ওদেরকে বলছিলাম যে আজকে মোটামুটি স্যারের ফিজিক্স ক্লাস আছে, আসেন। ঠিক আছে, তো তোমাদের আজকে ফিজিক্সের ম্যারাথন ক্লাস আছে। কোন কোন চ্যাপ্টার স্যার? 2 আর 3 খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, রাইট? খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। তুমি 9-এ পড়ো আর 10-এ পড়ো, তোমার এই দুইটা চ্যাপ্টার থেকে অলওয়েজ কোশ্চিন আসবে, এবং এই দুইটা চ্যাপ্টার এমন চ্যাপ্টার যে এখান থেকে ধরো হাজার হাজার কোশ্চিন তৈরি করা যায়। হিউজ 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 টপিক আছে, মজার টপিক আছে। সো স্যার তোমাদেরকে অনেক মজা করে পড়াবে। স্যার আপনি যদি কিছু বলতে চান? হ্যাঁ, তাহলে শেষ করে জয়েন করবো, এই তো। হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করে ফেলতেছি কিছুক্ষণের ভিতরে, তারপরে তোমরা স্যারের ক্লাসটা জয়েন করবা, দেখবা, এনজয় করবা। ওকে, তো এই যে দুইটা ইলেকট্রন কি করবে, অ্যামোনিয়া আয়ন, মানে অ্যামোনিয়াম যে ক্লোরাইড ছিল সেখান থেকে দুইটা ইলেকট্রন এর মধ্যে অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গ্রহণ করে। এই যে তোমার অ্যামোনিয়াম আয়ন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন তো একটা মুক্ত হয়ে যায়। ভালো করে বুঝো, এই জায়গাটা বুঝলেই ক্লিয়ার। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে এখানে অ্যামোনিয়াম আয়ন ছিল, ঠিক আছে? তো একে যদি আমি একটা ইলেকট্রন গ্রহণ করাই দিই, একটা হাইড্রোজেন তো মুক্ত হয়ে গেল। তো এই মূলত কি তৈরি করবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, একটা হাইড্রোজেন মুক্ত হয়ে গেল। আর এখানে তোমার হলো ডাই ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, ঠিক আছে? তো এটা তৈরি করবে, এই যে এখানে বিক্রিয়া দেখো, ডাই ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, এই যে এটা হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর হলো ডাই ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড গঠন করে। এই তো শেষ, ঠিক আছে? তারপরে একসাথে ক্যাথোড এবং সামগ্রিক বিক্রিয়াটা দেখাবা, শেষ, ঠিক আছে? এই তো, এরপরে তুমি একটু তড়িৎ, এটা হলো গ নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট, চিত্রটা একটু ভালো করে বুঝবা, তাহলে শেষ, বেশি কিছু না। এখানে হলো তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগটা দেখবা, হ্যাঁ, এগুলা রিডিং, তড়িৎ রাসায়নিক কোষে এটা রিডিং, ভালো করে রিডিং দিবা। এই ব্যবহার কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আসে, অনেক সময় ঘ নম্বর কোশ্চেনে আসতে পারে। এটা নিয়ে তেমন কিছু আলোচনা করতেছি না, ব্যাটারি ভূমিকা। এখন যেটা আমাকে পড়তে হবে সেটা হলো নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া হলো দুই ধরনের, আমি জাস্ট দুইটা কথা বলবো, তাহলে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া তোমার বোঝা শেষ। নিউক্লিয়ার বিক্রিয়া হলো দুই প্রকার, জাস্ট একটা কথাই মনে রাখবো, দুই প্রকার, ঠিক আছে? একটা হলো নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে? আরেকটা হলো তোমার হলো নিউক্লিয়ার ফিশন, ফিশন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে কোনটাকে কি বলে? দেখো এটা দেখতে কিরকম, বড় না? ফিশন বিক্রিয়া বানানটা কি বড় না? তার মানে দেখো, অনেক ছোট 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 বিক্রিয়ার মাধ্যমে ছোট ছোট তোমার হলো পদার্থ যুক্ত হয়ে যদি বৃহৎ আকৃতির কোনো কিছু তৈরি করে, ঠিক আছে, পলিমারের মতো, তাহলে সেটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আর যদি তোমার হলো ক্ষুদ্র 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 তোমার হলো বিক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থে তৈরি হয়, ঠিক আছে, তখন সেটা হলো ফিশন বিক্রিয়া। জাস্ট হলো শর্ট ফর্মে বললাম, জাস্ট ব্যাখ্যাটা দেখো। নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন, দেখো ফিশন বিক্রিয়া আর ফিশন বিক্রিয়ার মধ্যে কোনটা কাকে বলে, দেখো তাহলে বুঝতে পারবা। ফিশন বিক্রিয়া যে নিউক্লিয়ার প্রক্রিয়া কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। দেখো ফিশন বানানটা কি ছোট না? ছোট ছোট তোমার হলো নিউক্লিয়াসে পরিণত হবে, তাকে বলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তবে এখানে প্রচুর পরিমাণে কি তাপশক্তি উৎপাদন হয়। এখানে একটু বিক্রিয়াটা দেখবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে স্টার চিহ্ন দিবা বিক্রিয়ার মধ্যে। ইউরেনিয়াম নিউট্রনের আঘাতে ব্যারিয়াম, ক্রিপ্টন এবং তোমার হলো কি নিউট্রন তৈরি করে। আচ্ছা, আর ফিউশন বিক্রিয়ার মধ্যে কি হয় দেখো, দেখতেই তোমার বড়, তোমার ছোট 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 নিউক্লিয়াস গুলো যুক্ত হয়ে বৃহৎ আকৃতির নিউক্লিয়াস গঠন করবে। যে নিউক্লিয়ার বিক্রিয়া ছোট ছোট নিউক্লিয়াস সমূহ একত্রিত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে, তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। এখানে বিক্রিয়াটা দেখবো, হাইড্রোজেন এবং হাইড্রোজেন একে অপরের সাথে বিক্রিয়া করে হিলিয়াম তৈরি করে এবং নিউট্রন তৈরি করে প্রচুর শক্তি। এই তো, ঠিক আছে? নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা একটু দেখবা, জাস্ট সংজ্ঞাটা দেখবা, নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন কাকে বলে। এখানে আর কিছু এখানে আর তেমন কিছু না। এখানে এটা রিডিং দিবা, বিদ্যুৎ উৎপাদন, শেষ স্যার। হ্যাঁ, শেষ চ্যাপ্টার ক্লোজ। ইয়েস, আজকের মতো চ্যাপ্টার এখানে শেষ। আমাদের মোটামুটি এই চ্যাপ্টার পুরাটা আলোচনা করা হলো। এরপর আমরা 9 নাম্বার চ্যাপ্টারটা বাকি। 9 নাম্বার চ্যাপ্টার যদি তোমাদের অন্তর স্যার ক্লাস নিয়েছিলেন, ঠিক আছে? সো
আমিও তোমাদেরকে ক্লাসটা নিয়ে নিবো, সমস্যা নেই, এর ভিতরে ক্লাসটা নিয়ে নিবো। তবে 8 নম্বর চ্যাপ্টার যা যা বলছি, যেভাবে দাগাই দিয়েছি, যা যা পড়তে বলছে, প্লিজ সেগুলো ভালো করে পড়ো। সো তোমাদের নেক্সট ক্লাস আছে, মোতাকাবি স্যারের ক্লাসটা কইরো। আর যদি মনে করো চ্যাপ্টার গুলো পারো, তাহলে তুমি তোমাদের মতো করে অ্যানুয়ালের প্রিপারেশন নাও, ঠিক আছে? সো আজকের মতো শুভ সন্ধ্যা, নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। শুভ রাত্রি, বাই বাই বাই।